আসসালামু আলাইকুম এক্সিটবাসী। আশা করি সবাই ভালো আছেন। করোনা থাকুক বা না থাকুক, প্রফ কবে হবে সব অনিশ্চয়তার মধ্যে বর্তমানে আমাদের ভবিষ্যৎ চিকিৎসকেরা সময় কাটাচ্ছেন। ভবিষ্যৎ চিকিৎসকদের কিভাবে এইসব অনিশ্চয়তার মধ্যেও রেডি করা যায়, সর্বাত্মক সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য তৈরি করা যায়, সেই চেষ্টায় সর্বাত্মক চালিয়ে যাচ্ছে আপনাদের সবার প্রিয় এক্সিস। দর্শক, সেই সুবাদেই ভবিষ্যৎ চিকিৎসকদের জন্য আরো একটি লাইভ সেশন এক্সিস রিভিউ ক্লাসেস অন বায়োকেমিস্ট্রি নিয়ে আজ আবারও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দর্শক, সেশনের প্রথম ক্লাসে আজ আপনাদের সাথে উপস্থাপিকা হিসেবে পুরোটা সময় জুড়ে রয়েছি আমি ইফতা জাহান রাহা, পড়ছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সেশন 2018-19। আপনারা জেনে হয়তো বা খুশি হবেন, আপনাদের আজ যারা এক্সিস অ্যানাটমি রিভিউ ক্লাসেস অ্যাটেন্ড করেছেন তাদের সবার পরিচিত মুখ নিয়ে আজ আমরা আবার আপনাদের সামনে গেস্ট হিসেবে উপস্থিত হয়ে পড়েছি আপনাদের সবার প্রিয় আপু। আপু শুধু অ্যানাটমি নয়, বায়োকেমিস্ট্রিতেও নিজেকে দক্ষ বানিয়েছেন। দর্শক, বরাবরের মতো এক্সিস অ্যানাটমি রিভিউ ক্লাসেসের মতো বায়োকেমিস্ট্রি রিভিউ ক্লাসেসও আজ আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছেন আপনাদের সবার প্রিয় তামিমা তাইন জাহরা আপু, অধ্যয়নরত রয়েছেন ইবনে সিনা মেডিকেল কলেজ সেশন 2017-18। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। আপু, আপনাকে আসলে প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে নিতে চাচ্ছি। আপনি আমাদেরকে অ্যানাটমিতে এত সুন্দর কিছু অভিজ্ঞতা আর এত সুন্দর কিছু কিভাবে পড়তে হবে, জিনিসগুলো কিভাবে আমাদের নিজেদের আয়ত্ত করতে হবে, এই করোনার মধ্যে পরীক্ষা কিভাবে অ্যাটেন্ড করতে হবে, সেই আইডিয়া গুলো তো দিয়ে গেছেনই, এখন আমাদেরকে নতুন করে বায়োকেমিস্ট্রির আইডিয়াও দিতে যাচ্ছেন। এটার জন্য প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। তোমাকেও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এক্সিস মেডিকেল স্কুলকেও আসলে ধন্যবাদ, কারণ এই উদ্যোগটা তো এক্সিস মেডিকেল স্কুলের জন্যই আসলে আমরা নিতে পারছি। আমরা সদিচ্ছা আছে এক্সিস মেডিকেল স্কুলের, যে আমাদের সদিচ্ছা আর এক্সিস মেডিকেল স্কুলের যে আমাদের এই যে সুযোগটা করে দিয়েছে, তার জন্য এক্সিসকে অবশ্যই অনেক ধন্যবাদ। আল্লাহ উত্তম প্রতিদান দিক। ধন্যবাদ আপু। অবশ্যই আমরা সবাই এই দোয়াই প্রতিনিয়ত করে আছি যাতে এক্সিস সব স্টুডেন্টদের জন্য আরো ভালো ভালো ক্লাস, ওদের স্টুডেন্টদের আমাদের আপনাদের সবার সুবিধার্থে সবকিছু যাতে প্রতিনিয়ত এক্সিস দিয়ে যেতে পারে। দর্শক, সেশনটি শুরু করার আগে আপনাদের সবাইকে আরো একবার মনে করে দিতে যাচ্ছি, আপনাদের সবার নাম এবং সেশনটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুললে কখনোই চলবে না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আপু, আজকে বায়োকেমিস্ট্রি আমাদের টপিক হচ্ছে বায়োমলিকিউলস এন্ড বায়োফিজিক্স। টপিকটি ফার্স্ট হলেও আপু এখান থেকে অনেক ডেফিনেশনস গুলো ম্যাক্সিমাম আমরা ফেস করি। এছাড়াও আপু টপিকটা মোটামুটি সোজা হলেও এত বেশি লেন্দি যে আমরা পড়তে গেলে খুব প্রবলেম ফেস করি যে আপু কোন জিনিসটা আগে পড়া যায়, আর মুখস্থ করতে গেলে একটা পড়তে গেলে আরেকটা ভুলে যায়। আপু, এই জিনিসগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ পড়লে আমরা সহজে আমাদের এক্সাম হলে নিজেদের প্রিপেয়ার করতে পারবো আপু, এই সম্পর্কে যদি আপনি আমাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করতেন। ইনশাল্লাহ আজকে আমরা হচ্ছে বায়োফিজিক্স এর পুরো পার্টটা ইনশাল্লাহ চেষ্টা করব ডিসকাস করার, আর হচ্ছে ভিটামিনস এই পার্টটা হচ্ছে ইনশাল্লাহ আমরা ডিসকাস করব আজকে। আর আমি এখান থেকে মোটামুটি যা পড়েছিলাম আমার মানে সেটা সবকিছু একসাথে করে আমি চেষ্টা করব তোমাদের একটা গাইডলাইন দেয়, এবং ভাইবা, তারপর হচ্ছে যেহেতু আমাদের এখানে ভাইবাটাই ভালো করতে হবে, রিটেনটা মোটামুটি সবাই বুঝে, তাও আমরা ইনশাল্লাহ রিটেনটাও বলবো। তো সব মিলে ইনশাল্লাহ আমরা আজকে চেষ্টা করব যে এই পার্টটুকু আমরা বলছি, এই পার্টটুকুতে যাতে তোমাদের প্রিপারেশনটাকে কমপ্লিট করানো যায়, একটু সাজানো যায়, গুছানো যায়, এটাই। জি আপু, ইনশাল্লাহ আমরা সবাই সেই আশা ব্যক্ত করছি। তাহলে আপু, আপনি যদি অনুমতি দেন আমরা আমাদের সেশনটি শুরু করতে যাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুরু করি তাহলে। জি আপু। দর্শক, আপনাদের সব বায়োফিজিক্স কার্ডটা আসলে বায়োফিজিক্স, হ্যাঁ বলো। দর্শক, আপনাদের সবাইকে একবার জানিয়ে রাখতে যাচ্ছি, আপু আমাদের আজকে শুধু ওনার পার্সোনাল অভিজ্ঞতা বলবেন না, সাথে আপু কিছু স্লাইড নিয়েও আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, তাই আপনারা সবাই আশা করি আরো বেশি ক্লাসটি উপভোগ করতে পারবেন। তো সাথে থাকুন, আমাদের ক্লাসটি এনজয় করুন। জি আপু।
শুরু করুন। আচ্ছা, বায়োফিজিক্স আর বায়োমলিকিউল, শুরুতে একটু বলি যে বায়োফিজিক্স আর বায়োমলিকিউল মিলে যেহেতু একটা কার্ড, কিন্তু বায়োমলিকিউল পার্টটা আসলে একটু লেন্দি। আর আমরা যেহেতু বায়োমলিকিউল পার্টটাকে আমরা একটু সাজিয়েছি একটু আলাদাভাবে, সেখানে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড যখন যেটা আমরা বলবো ইনশাল্লাহ একটা করে ক্লাসে, তখনই সেই সাথে সাথে তার তোমার ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম সবটাই ইনশাল্লাহ বলে ফেলার চেষ্টা করব। এই জন্য আমরা বায়োমলিকুলস কার্ডটাকে একটু আলাদা করেছি, এবং এই বায়োফিজিক্স এর সাথে আমরা এই জন্য অ্যাড করেছি ভিটামিনটাকে। তো চলো আমরা তাহলে শুরু করি যে বায়োফিজিক্স। বায়োফিজিক্স থেকে প্রথমেই আমাদের যেটা লাগে, এটা একদমই সহজ এবং মানে বায়োকেমিস্ট্রির সবচেয়ে শুরুর পড়া, যে বায়োফিজিক্স থেকে আমাদের প্রথমেই লাগে অ্যাসিড, বেস, এই জিনিসগুলো, এই টার্মগুলো আমাদের একটু লাগে। তো আমরা সবাই জানি অ্যাসিড, যেহেতু এটা একদম ইনিশিয়াল পড়া, তো এটা খুবই খুবই ইজি। প্রথমে যেটা লাগে আমাদের সেটা হচ্ছে অ্যাসিড এবং বেসের ডেফিনিশন, যেটা আমরা জানি acids are the proton donors in the aqueous solution, এই হচ্ছে এটা ডেফিনিশন অ্যাসিডের। এবং এটা কিন্তু ছোট, তারপর একটু এক্সাম্পল দেয় যে এটাকে ভাইবাতে যখন আমরা বলি প্রোটন ডোনার্স, শুধু প্রোটন ডোনার্স বললেই তো হবে না, প্রোটন ডোনার্স ইন অ্যাকুয়াস সলিউশন বলতে হবে। আবার হচ্ছে যখন টিচাররা জিজ্ঞাসা করেন যে আচ্ছা এক্সাম্পল দাও, তাহলে তো আমরা হচ্ছে কিছু মিনারেল অ্যাসিডের এক্সাম্পল দিতে পারি, আর কিছু উইক অ্যাসিডের এক্সাম্পল দিতে পারি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা ডিসোসিয়েটেড হয় হাইড্রোজেন আয়নে, ক্লোরাইড আয়নে। এখানে অ্যাকুয়াস সলিউশন কেন বলছি, এটা একটা ভাইব কোয়েশ্চেন। তো আমরা বলি অ্যাকুয়াস সলিউশন ছাড়া আসলে এগুলোকে ডিসোসিয়েট করা যায় না। আর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এই জিনিসগুলো তো তোমরা সবাই জানো। ডিসোসিয়েশন কনস্ট্যান্টের সাথে পিকে এর একটা ভ্যালু আছে, তো আমরা ইনশাআল্লাহ একটু পরে এগুলো বলবো। তো শুরুতেই যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা যদি বলি, হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন, কিন্তু এখানেও কিন্তু এই যে হাইড্রোজেন আয়ন, তাই না? হাইড্রোজেন আয়নটাই তো প্রোটন। তো আমরা এখানে বলতে পারবো। আবার হচ্ছে বাইকার্বনেট বা কার্বনিক অ্যাসিডের কথা যদি বলি, মানে কার্বনিক অ্যাসিডটা কিন্তু হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়নের ডিসোসিয়েটেড হয়, এটাও হচ্ছে গিয়ে একটা অ্যাসিড। তারপর আমরা যখন একটা অ্যাসিড পাই, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, হাইড্রোজেন আয়নের সাথে সাথে আমরা কিন্তু একটা কনজুগেটেড বেস পাই। মানে হচ্ছে যেটা অ্যানায়নিক একটা পার্ট পাই অ্যাসিডের সাথে, এটাই হচ্ছে কনজুগেটেড বেস। এটা হচ্ছে আমাদের ভাইবা কোশ্চেন, যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুমি অ্যাকুয়াস সলিউশনে ডিসোসিয়েট করলে এখানে হাইড্রোজেন আয়ন পাই আর হচ্ছে ক্লোরাইড আয়ন পাই, তাই না? হাইড্রোজেন আয়নটা তো আমাদের একটা অ্যাসিড, সেই সাথে যে আমরা ক্লোরাইড আয়নটাকে পাচ্ছি, মানে যে অ্যানায়নটাকে পাচ্ছি কনজুগেটেডলি, সেই অ্যানায়নটাকে আমরা কি বলি, তাই না? আমরা কিন্তু ওটাকে বলি কনজুগেট বেস। তোমরা এই জিনিসগুলো জানো, এটা ভাইবার জন্য একটু লাগে তাই বললাম। তার মানে ভাইবা কোশ্চেনটা একটু এভাবেও করতে পারি যে what can be obtained if the anionic part, what can be obtained after the removal of proton from any acid in the aqueous media, তাই না? তো আমরা জানি অ্যান্সারটা হবে একটা কনজুগেটেড বেস ক্যান বি অবটেন্ড। এন্ড তারপর যেটা লাগে এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ডিসোসিয়েশন কনস্ট্যান্টের বেলায় দেখো, একটা অ্যাসিড যে অ্যামাউন্টে ডিসোসিয়েট করছে এটাই কিন্তু তোমার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। আর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট সবসময় একটা স্ট্রং অ্যাসিডের, এটাও ভাইবা কোশ্চেন, যে স্ট্রং অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট সবসময় বেশি হবে, মানে এটা তাড়াতাড়ি ডিসোসিয়েট করবে। এবং ডিসোসিয়েশন কনস্ট্যান্টের লগারিদমিক যে ভ্যালু, ওটাকে আমরা বলি পিকে ভ্যালু। এগুলো সবই ভাইবা কোশ্চেন। তো টিচার এটাও জিজ্ঞাসা করে যে একটা স্ট্রং অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কেমন হবে, পিকে কেমন হবে। ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা সবসময় হাই হবে আর পিকেটা কিন্তু সবসময় লো হবে। আর হচ্ছে কি একটা স্ট্রং অ্যাসিডের যে কনজুগেটেড বেসটা পাবো, সেটা কি স্ট্রং হবে নাকি উইক হবে, এটা একটা ভাইবা কোশ্চেন। দ্য স্ট্রং কনজুগেটেড বেস দ্যাট ইজ অবটেন ফ্রম এ স্ট্রং অ্যাসিড উইল বি অলওয়েজ উইক। তাই মানে একটা স্ট্রং অ্যাসিডের, তাহলে দেখো তিনটা ক্রাইটেরিয়া মনে রাখতে হবে ভাইবার জন্য, এমসিকিউ এর জন্য। সেটা হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড থেকে আমাদের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট উইল বি মোর এন্ড পিকে ভ্যালু উইল বি লেস, and the conjugate base that is obtained after removal of the proton or hydrogen ion from the acid will be weak. That is, the conjugate base will be weak. And then তারপর যেটা লাগে হচ্ছে টাইপ, যে আমরা অলরেডি বলে ফেলছি যে স্ট্রং অ্যাসিডের কথা, তার মানে একটা উইক অ্যাসিডও আছে। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা হচ্ছে বাইকার্বনিক অ্যাসিড। তো এখানে একটা স্ট্রং অ্যাসিড যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সবাই তোমরা জানো। এছাড়াও সালফুরিক অ্যাসিড আছে। আবার উইক অ্যাসিডের ক্ষেত্রে তো সবচেয়ে বেস্ট এক্সাম্পল কার্বনিক অ্যাসিড, আমরা জানি এটা। এখন আসি মানে ডেফিনিশনটা কি, টাইপ বললে তখন বলে ডেফিনিশন, ডিফাইন করতে বলে আমাদের। তো স্ট্রং অ্যাসিডটা হচ্ছে যেটা ডিসোসিয়েট করবে অনেক র্যাপিডলি এবং কমপ্লিটলি ডিসোসিয়েটেড ইন আ সলিউশন, মানে একটা অ্যাকুয়াস মিডিয়াতে এটা র্যাপিডলি ডিসোসিয়েট করবে এবং কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে যাবে।
এবং দেয়ার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অনেক হাই হবে। তারপর কনজুগেটেড বেস অফ স্ট্রং অ্যাসিড উইল বি উইক, যে কথাগুলো একটু আগে বললাম, এই সবগুলো কথাই এমসিকিউ এবং ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আর উইক অ্যাসিডের ক্ষেত্রে ঠিক তার উল্টো, ডিসোসিয়েট করবে স্লোলি এবং পার্শিয়ালি ইন দ্য সলিউশন, এবং এটার কনজুগেটেড যে বেসটা পাওয়া যাবে উইক অ্যাসিড থেকে সেটা কিন্তু স্ট্রং হবে, স্ট্রং কনজুগেটেড বেস। তারপরে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইবা এবং এমসিকিউ কোশ্চেন হচ্ছে অ্যাসিডস প্রোডিউসড ইন আওয়ার বডি, যেমন কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, কিটো অ্যাসিড, এটা কিন্তু ভাইবার জন্য ইনভ্যারিয়েবলি সবারই লাগে। এরপর আসো হচ্ছে বেস। বেসটা কি? বেসের এক্সাম্পল লাগে, তারপর বেসের একটা ডেফিনিশন লাগে, এক্সাম্পল লাগে, ক্লাসিফিকেশন লাগে। ক্লাসিফিকেশনও তো আগের মতোই। ডেফিনিশনটা যদি একটু শর্টলি বলি, বেস আর দ্য প্রোটন অ্যাকসেপ্টর ইন দ্য অ্যাকুয়াস সলিউশন, ফর এক্সাম্পল ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন, অ্যামোনিয়া এটসেট্রা। এখন অ্যামোনিয়ার সাথে যখন আমি হাইড্রোজেন, অ্যামোনিয়া একটা বেস, তার সাথে যখন একটা হাইড্রোজেন আয়ন যোগ করি তখন একটা অ্যামোনিয়াম আয়ন হয়ে যায়, তাই না? ওটা একটা অ্যাসিড। তারপর বাইকার্বনেটটা আয়ন, তার সাথে একটা হাইড্রোজেন আয়ন হয়ে কিন্তু অ্যাডিশন হয়ে কিন্তু হয়ে যাচ্ছে বাইকার্বনিক অ্যাসিড, তাই না? তো এগুলো তার মানে এই এক্সাম্পলটা হচ্ছে ডেফিনিশনের সাথে যায়, মানে ওরা প্রোটনকে একসেপ্ট করছে, হাইড্রোজেন আয়নকে একসেপ্ট করছে। এবার আসে কনস্ট্যান্ট, মানে স্ট্রং বেস কোনটা? স্ট্রং বেস হচ্ছে যেটা র্যাপিডলি এবং কমপ্লিটলি একটা একসেপ্ট করবে প্রোটনকে, এবং তাদের কনজুগেট যে স্ট্রং অ্যাসিড হবে সেটা কিন্তু উইক অ্যাসিড হবে। আর উইক বেসের ক্ষেত্রে কনজুগেটেড যে অ্যাসিডটা পাওয়া যাবে সেই অ্যাসিডটা কিন্তু স্ট্রং অ্যাসিড হবে। এটাই হচ্ছে গিয়ে এক্সাম্পল ছিল। তারপর আসলে হচ্ছে গিয়ে বেসেস অ্যাসিড প্রোডিউস ইন আওয়ার বডি, যেমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন দ্য সেম ওয়ে বেস প্রোডিউসড ইন আওয়ার বডি, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইক বাইকার্বনেট বেস, আমরা জানি এখানে ল্যাকটেট, সাইট্রেট থাকে, তারপর অ্যামোনিয়া হতে পারে, অ্যামোনিয়াটা অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়, তাই না? তারপর সোডিয়াম ল্যাকটেট, যেটা আমরা ভেজিটেবল ডায়েট করলে পাই। তারপর হচ্ছে গিয়ে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে অ্যালকালি। অ্যালকালিটা কি? অ্যালকালি, অ্যালকালি ডেফিনিশন লাগে, অ্যালকালি আর বেজের মধ্যে ডিফারেন্সটা লাগে, কিছু অ্যালকালির এক্সাম্পল লাগে। যেমন আমরা জানি মেটালিক হাইড্রোক্সাইড যেটা সলিউবল ইন ওয়াটার, that is metallic hydroxide soluble in water is called alkali. And আরেকটা কথা আছে, দেখো অ্যালকালি কিন্তু soluble in water, এবং অথবা এটাও বলা যায় alkalis are the bases that are soluble in water, যেমন ফর এক্সাম্পল সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তোমরা সবাই এগুলো জানো। এখন আরেকটা কোয়েশ্চেন আছে যেটা তোমরা ইন্টারে পড়ে আসছো, তারপর বলি যে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে সব বেসই কি অ্যালকালি নাকি সব অ্যালকালি বেস? তো এটা যখন কোয়েশ্চেনটা, তার অ্যান্সারটা তো তোমরা জানো, তাও বলি একটু, যে অল অ্যালকালিস আর বেসেস, অল বেসেস আর নট অ্যালকালিস, তাই না? কারণ সব অল অ্যালকালিস আর বেসেস, এটা তো ঠিক, কিন্তু অল বেসেস আর নট সলিউবল ইন ওয়াটার, আর আমরা জানি অ্যালকালিস আর দ্য বেসেস দ্যাট আর সলিউবল ইন ওয়াটার। এটা মাঝে মধ্যে একটু ভাই ট্রিকি কোয়েশ্চেন করে। তারপর হচ্ছে স্ট্রং অ্যালকালির এক্সাম্পল লাগে, উইক অ্যালকালির এক্সাম্পল লাগে। স্ট্রং অ্যালকালি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলা। আর উইক অ্যালকালি যেগুলো হচ্ছে গিয়ে টোটালি ওয়াটারে হচ্ছে সলিউবল, আর উইক অ্যালকালি হচ্ছে পার্শিয়ালি সলিউবল বা একটু স্লোলি সলিউবল হয়, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো। তারপর যেটা লাগে সেটা হচ্ছে বেস আর অ্যালকালির মধ্যে ডিফারেন্স, যেমন বেস তো আমরা জানি প্রোটন অ্যাকসেপ্টর ইন অ্যাকুয়াস সলিউশন, আর অ্যালকালি হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টর বাট রিমেইন মেটালিক বাট কন্টেন মেটালিক হাইড্রোক্সাইড গ্রুপ, তাই না? এন্ড দে আর ওয়াটার সলিউবল, কিন্তু বেসেস আর নট ওয়াটার সলিউবল। তারপর অলওয়েজ, তারপর হচ্ছে এক্সাম্পল দিয়ে এই মোটামুটি এভাবে পার্থক্যটা একটু শর্টলি বলতে পারলেই হয়, মানে ভাইবার কোশ্চেন তো এই জন্য। এবার সে পিএইচ, পিএইচটা কিন্তু রিটেন ভাইবা সব জায়গার জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। আবার তোমাদের অসপির জন্য কিন্তু পিএইচটাও ইম্পর্টেন্ট, কারণ অসপিতে বাফার, পিএইচ এইসব জায়গা থেকে খুব কোয়েশ্চেন হয়। রিটেন ভাইবার কথা তো ইনভেরিয়েবলি লাগে। এই চ্যাপ্টার থেকে বেস, অ্যালকালি, এগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে, কিন্তু পিএইচ আর বাফারটা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা ইনফিনিটি স্টার এই কার্ড থেকে যদি একটা বা দুইটা কোয়েশ্চেনও করতে হয়, সেটা কিন্তু পিএইচ আর বাফার কেন্দ্রিকই হবে। এখন আসি পিএইচ এর ডেফিনিশন লাগবে। আমরা জানি ইট ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ এ সলিউশন when the hydrogen ion concentration is expressed in terms of mole per liter. ভাবাতে আমরা করি কি, আমরা অনেক নার্ভাস থাকি এবং ডেফিনিশনটা এইভাবে বলে ফেলি শর্ট, নেগেটিভ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। ভুল না, কিন্তু এখানে যদি সব নেগেটিভ লগারিদমে কিন্তু হবে না হাইড্রোজেন আয়ন। যখন তুমি এই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে মোল পার লিটারে আনবা, তখনই শুধুমাত্র তার লগারিদমটা তোমার পিএইচ হবে। তুমি যদি এটাকে মিলিগ্রাম পার ডেসিলিটারে রেখে তুমি যদি এটা লগারিদম করো, তাহলে কিন্তু সেটা কখনোই পিএইচ হচ্ছে না, তার মানে ডেফিনিশনটাও কারেক্ট হচ্ছে না।
তো এই জিনিসটা একটু মাথায় রাখবা তোমরা। তারপর রিটেনে যদি শর্ট কোশ্চেন হিসেবে আসে, তো বেশিরভাগ আসলে ভাইভাতে আর অস্পিতেই লাগে, তো মাঝে মধ্যে রিটেনেও দিয়ে ফেলতে পারে। যেমন হচ্ছে দেখো পিএইচে, পিএইচটা মানে পিএইচটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করছি, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, মানে লিখে ফর্মুলাটা আর কি। তো এখন ফাইবার কোশ্চেন হচ্ছে যদি আমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হয় 10⁻7 বা 10⁻⁻7 মোল পার লিটার, তাহলে হচ্ছে আমার পিএইচ কত, এটা ভাইবার কোশ্চেন। মনে রাখবা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা যদি মোল পার লিটারে থাকে এবং সেটা যদি ইনভার্স হিসেবে থাকে, মানে 10⁻⁻7 বা 10⁻7 যেটাকেই বলি না কেন, সেরকম ভাবে যদি তোমাকে টিচার কোয়েশ্চেনটায় বলে, তাহলে কিন্তু তার অ্যান্সারটা হবে হচ্ছে সেই যে পাওয়ারটা না, যদি আমি বলি ফর এক্সাম্পল বলো তো একটা সলিউশনের পিএইচ হাইড্রোজেন এন্ড কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻7 মোল পার লিটার, তাহলে এর পিএইচ কত, তাহলে হবে 7 এটার পিএইচ। আবার যদি 10⁻8 হয় 8 হচ্ছে পিএইচ, এরকম হচ্ছে পিএইচ এর হিসাবটা হবে। মোট কথা যদি ইনভার্স থাকে তাহলে যেই পাওয়ারটা থাকতেছে 10 এর উপর, সেই পাওয়ারটাই হচ্ছে তোমার পিএইচ। এরপরে সেই পিএইচ এর কিছু কিছু জিনিস লাগে পিএইচ থেকে, যেমন ধরো তোমার ইফেক্ট অফ টেম্পারেচার অন পিএইচ, মানে যে তোমার এটা হচ্ছে রিটেন তারপরে ভাইভাতে তো লাগি, এবং আমাদের যে প্র্যাকটিক্যাল পার্টে ভাইভাটা থাকে, মানে আমাদের যে অসপি পর যে প্র্যাকটিক্যাল হয়, সেই প্র্যাকটিক্যালের ভাইভাতেও কিন্তু আমাদের এই পিএইচ রিলেটেড কোয়েশ্চেন গুলো করে, বাফার রিলেটেড কোয়েশ্চেন গুলো করে, মানে এগুলো একদমই বেসিক। ওখানে এরকম একটা কোয়েশ্চেন চলে আসে প্রায়, যে ইফেক্ট অফ টেম্পারেচার অন পিএইচ। শর্টকাটে যদি বলতে চাই, যে টেম্পারেচার যখনই আমরা এলিভেট করব, আর টেম্পারেচার ইজ এলিভেটেড হবে যখন, তখন কিন্তু ডিসোসিয়েশনটা উইল বি ইনক্রিজড, মানে একটা অ্যাসিড বা যেটা একটা অ্যাসিডের ডিসোসিয়েশনটা অনেক বেড়ে যাবে, যার কারণে হাইড্রোজেন আয়নটাও হচ্ছে কি অনেক বেশি বেশি পাওয়া যাবে। এখন হাইড্রোজেন আয়নটা যত বেশি পাবো তত হচ্ছে পিএইচ কমবে, কারণ আমরা জানি লগারিদম অফ, মানে নেগেটিভ লগারিদম, তাই না, এটা নেগেটিভ লগারিদম। তার মানে যখনই হচ্ছে নেগেটিভ লগারিদমটা হবে, তার মানে এটা ইনভার্স রিলেশনশিপ, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যত বাড়বে পিএইচটা কিন্তু তত কমবে। যত বেশি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন তত বেশি অ্যাসিডিক, আর যত বেশি অ্যাসিডিক পিএইচটা কিন্তু তত কম, এভাবে মনে রাখবা। আর টেম্পারেচারের কারণে ডিসোসিয়েশনটা বাড়ে, যার জন্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাও বেড়ে যায়, সো পিএইচটা কমে যায় এবং অ্যাসিডিটি বেড়ে যায়, এটা হচ্ছে মনে রাখবে। যেমন যদি আমি ওয়াটারের কথা চিন্তা করি, পিএইচ অফ ওয়াটার এট 25°C হচ্ছে 7, আমরা সবাই জানি। কিন্তু যখন এই টেম্পারেচারটাই বাড়িয়ে আমি 37°C করবো, তখন পিএইচটা কিন্তু 6.4 হয়ে যায়। এটা একটা এক্সাম্পলটা মনে রাখবে। এরপরে আসি একটা ইম্পর্টেন্ট ভাইবা কোয়েশ্চেন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ রিটেনেও মাঝে মধ্যে চলে আসে, যেমন ইম্পর্টেন্স অফ পিএইচ বা প্রপার্টিজ অফ পিএইচ। একটু শর্টলি বলি যে আমরা প্রপার্টি কি কি, নর্মালি আসলে প্রপার্টিটা জিজ্ঞেস করে, বাট মাঝে মধ্যে ইম্পর্টেন্স এটাও জিজ্ঞাসা করতে পারে, দুটো অ্যান্সার সেম। যদি আমরা ইম্পর্টেন্স দেখতে চাই তাহলে কি, যে আমাদের বডি হোমিওস্ট্যাসিস মেইনটেইন করার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট পিএইচ লাগে, দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট পিএইচ ইজ এসেনশিয়াল ফর হোমিওস্ট্যাসিস। তারপর কি, ফর মেইনটেনেন্স অফ দা পার্সোনাল, মানে for the maintenance of the structural conformation বা configuration of the biomolecules। আমরা জানি যে আমাদের বডিতে প্রোটিন, আমাদের সবই মোটামুটি প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলো দিয়ে তো আমাদের বডিটা ফর্ম হয়, তাই না, বেশি তো প্রোটিন। তো এইগুলো তো বায়োমলিকিউলস। তো এই বায়োমলিকিউলের যে নিজেদের যে স্ট্রাকচারাল কনফিগারেশন আছে, এটা মেনটেন করতে গেলে কিন্তু পিএইচটা নরমাল থাকতে হবে, অপটিমাম পিএইচ থাকতে হবে। তারপর থার্ড পয়েন্ট আসে হচ্ছে অপটিমাম পিএইচ ইজ নেসেসারি ফর দ্য এনজাইমেটিক অ্যাক্টিভিটি। একটা এনজাইমে কাজ করতে গেলে কিন্তু একটা নির্দিষ্ট লাগে, যেমন পেপসিন একটা কিন্তু অ্যাসিড মিডিয়াতে কাজ করে, যেমন পিএইচ যখন 1 থেকে 3 এর মতো থাকে তখনই কিন্তু পেপসিন কাজ করবে। পেপসিনকে যদি তুমি 8 থেকে 9 পেজ দাও কিন্তু কাজ করতে পারবে না। এরপর আসে optimum pH is necessary for our cellular viability. Sodium potassium pump is dependent on optimum pH. Then deviation from the normal pH in case of this type of various type of condition will develop like acidosis, alkalosis, etc. আমরা জানি neutral pH হচ্ছে 7. When neutral pH থেকে মানে বাড়বে pH-টা, তখন আমরা ওটাকে বলি alkalinity, আর যখন কমবে ওটাকে আমরা বলি acidity। আবার এটা হচ্ছে অ্যাসিডিটি আর অ্যালকালাইনিটি, যেটা আমরা নিউট্রাল পিএইচ এর বেসিসে কাউন্ট করি। 7 এর বেশি হলে অ্যালকালাইনিটি, কম হলে অ্যাসিডিটি। আবার ব্লাড পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, এটা তোমরা সবাই জানো। 7.35 থেকে যখন কমে যায় তখন আমরা ওটাকে বলি অ্যাসিডোসিস। আবার পিএইচটা যখন 7.45 থেকে বেড়ে যাবে তখন আমরা বলি অ্যালকালোসিস।
এবং এখানে আবার দুইটা ভাগ আছে, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, আবার রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। মোটামুটি এই জিনিসগুলো তোমরা সবাই জানো। তো তারপর এটা ভাইবার জন্য একটু লাগে, কারণ অ্যাসিডিটি, অ্যালকালিনিটি আর হচ্ছে অ্যাসিডোসিস, অ্যালকালিনোসিস এই জিনিসগুলোকে একটু গুলিয়ে ফেলি। সহজ জিনিস, কিন্তু আমরা দেখা যায় হোল বায়োকেমিস্ট্রিটাকে যখন আমরা বোর্ডে মাথায় নিয়ে যাই, তখন এইসব ছোটখাটো কার্ডের এইসব জিনিসগুলোকে আমরা এত পাত্তা দিই না। তো আমাদের যদি আগে থেকে কম বেসিক গুলো ক্লিয়ার না থাকে, তো তখন আমাদেরকে ইজিলি আমরা কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারি, যেগুলো তো বেসিক না পারলে তো টিচার বুঝেই ফেলে যে আমাদের বেসিকে ঘাটতি আছে। এরপরে আসি আমরা এই পিএইচটাকে কিভাবে ডিটারমিনেশন করব, লাইক মেথডস অফ পিএইচ ডিটারমিনেশন। এটা একটা ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন, এবং এটা হচ্ছে প্র্যাকটিক্যালের ভাইবা কোশ্চেন হিসেবে আসতে পারে। ফর এক্সাম্পল, যে আমাদের দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে স্পেসিফিক, একটা হচ্ছে নন স্পেসিফিক। স্পেসিফিক এর মাধ্যমে আমরা জানি পিএইচ মিটার, আমাদের অনেকের কলেজে পিএইচ মিটার আছে, এটা দিয়ে আমাদের অস্পিকতে দিয়ে দেয় মাঝে মধ্যে। আচ্ছা, এছাড়াও হাইড্রোজেন ইলেকট্রোড, গ্যাস ইলেকট্রোড, ক্যালোমেল ইলেকট্রোড, এগুলো দিয়ে আমরা স্পেসিফিক্যালি মেজার করতে পারি। আর কিছু নন স্পেসিফিক আছে, যেমন তোমার ইন্ডিকেটর, বাফার, পিএইচ স্ক্রিপ্ট, লিটমাস পেপারের মাধ্যমে, তোমরা সবাই জানো এগুলো, তাই না? বাফারটা তো জানা, তারপর হচ্ছে গিয়ে লিটমাস পেপার, ইন্ডিকেটর, এগুলো আমরা সবাই কিন্তু ইন্টার লেভেলে পড়ে এসেছি। আচ্ছা, এরপরে একটু আগে আমরা একটা টার্ম ইউজ করেছিলাম, অপটিমাম পিএইচ। অপটিমাম পিএইচ বলতে আমরা আসলে কি বুঝি? অপটিমাম পিএইচটা হচ্ছে the pH at which the maximum rate of the enzymatic reaction takes place. যেমন হচ্ছে গিয়ে যে পিএইচ এর ম্যাক্সিমাম এনজাইমেটিক রিঅ্যাকশন গুলো আমাদের শরীরে হয়, সেটাই হচ্ছে অপটিমাম পিএইচ। আমাদের বডির জন্য অপটিমাম পিএইচ কি, এটা ভাইবা কোশ্চেন 6 to 8। কিন্তু এটা এক্সেপশন হচ্ছে পেপসিন, আমরা একটু আগে বলেই ফেলছি, ওর জন্য কিন্তু অ্যাসিডিক মিডিয়াম লাগবে। এরপর একটা কোশ্চেন হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ স্কেলটা কি? পিএইচ স্কেলটা কিন্তু ভাইবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন অসপিস স্টেশনে যদি তোমার পিএইচ এর জন্য পিএইচ মিটার দেয়া থাকে, সেখানে কিন্তু পিএইচ স্কেল নিয়ে কোশ্চেন করে দিতে পারে। তারপর হচ্ছে মেথড অফ পিএইচ ডিটারমিনেশন, যেটা বললাম, ওখান থেকে প্রশ্ন হতে পারে। পিএইচ এর ইম্পর্টেন্স বা প্রপার্টিজ থেকে প্রশ্ন হতে পারে, অসপিতে লাগে, ভাইবাতে লাগে। তো পিএইচ স্কেলটা হচ্ছে একটা রেঞ্জ অফ স্কেল, যেটাতে একটা পিএইচ এর প্র্যাকটিক্যাল রেঞ্জ থাকে, যেখানে অ্যাসিডিটির রেঞ্জও থাকবে, অ্যালকালিনিটির রেঞ্জও থাকবে। একটা অ্যাভেলেবল সলিউশন আইদার অ্যাসিডিক অর অ্যালকালাইনি অথবা বেসিক, সেটা বোধটাই কিন্তু আমরা বুঝতে পারি পিএইচ স্কেলের মাধ্যমে। যেমন আরেকটা জিনিস হচ্ছে এখানে, যে পিএইচ এর মাধ্যমে কিন্তু আমরা পিএইচ এর সাথে সাথে আমরা কিন্তু আরেকটা টার্ম পড়েছিলাম ইন্টারে, পিওএইচ। হ্যাঁ, পিএইচ আর পিওএইচ দুইটা মিলে হচ্ছে টোটাল 14। স্কেলের টোটাল রেঞ্জ হচ্ছে 14। আমার যদি পিএইচ দেয়া থাকে, আমি কিন্তু 14 থেকে ওই পিএইচটা মাইনাস করে পিওএইচ পাবো। এটাও ভাইবা কোশ্চেন, যে ফর এক্সাম্পল ধরো পিএইচ অফ এ সলিউশন ইজ 4, হোয়াট ইজ দ্য পিওএইচ, তাই না? এটা ভাইবা কোশ্চেন হতে পারে, আবার অস্পিতেও দিয়ে দিতে পারে। তো খুব সহজ, পিওএইচ ইকুয়ালস টু 14 মাইনাস পিএইচ। 14 হচ্ছে জানি, আর ওখানে 4 ছিল, তার মানে পিওএইচ হচ্ছে ওই সলিউশনের জন্য 10। ঠিক এভাবে। আর প্রপার্টি অফ দ্য পিএইচ স্কেলটা হচ্ছে গিয়ে অসপি ভাইবার জন্য লাগতে পারে। যেমন ধরো তোমার প্রথম প্রপার্টি হচ্ছে এটা একটা লগারিদমিক স্কেল, এবং পিএইচ রেঞ্জের স্কেলটা হচ্ছে আমি বলেছি 0 থেকে 14। তারপর পিএইচটা হচ্ছে 7, মানে হচ্ছে নিউট্রাল, 7 এর কম অ্যাসিডিক, 7 এর বেশি হলে অ্যালকালাইন। তারপর একটা পিএইচ এর 1 ইউনিট চেঞ্জের জন্য হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা 10 টাইম ইনভার্সলি চেঞ্জ করে, এবং হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশনটা 10 টাইমস ডিরেক্টলি চেঞ্জ করবে। যেমন আমার যদি পিএইচ 8 থেকে পিএইচ 9 হয়, মানে একটা রেঞ্জ চেঞ্জ হয়েছে, তাই না? মানে পিএইচটা হচ্ছে বাড়ছে, 8 থেকে 9 হয়েছে, তার মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা 10 গুণ কমবে, আর হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশনটা 10 গুণ বাড়বে। এটা হচ্ছে ভাইবা। এবং এখানে কিন্তু আমি এক্সাম্পল গুলো দিচ্ছি, কারণ কি ভাইবাতে আসলে এক্সাম্পল সাথে সাথে এক্সাম্পল নিতে চাই, এবং নাও যদি আমরা দিতে পারি, তখন টিচারই হিন্টস হিসেবে বলে, যদি পিএইচ এত হয়, পিওএইচ কত, বা যদি পিএইচ এত হয়, তাইলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কত গুণ বাড়বে বা কমবে, বাড়বে নাকি কমবে, হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন বাড়বে নাকি কমবে, এভাবে। আবার নিউট্রাল যে পিএইচ, আমরা কিন্তু একটু আগে বলছি 7, তাই না? এই পিএইচ আর পিওএইচ দুইটাই সমান, মানে 7 পিওএইচ, 7 পিএইচ দুইটাই। আবার অ্যাসিডিক কন্টেন্ট সলিউশনে কিন্তু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা বেশি হবে, হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশনটা কম হবে। আবার অ্যালকালির ক্ষেত্রে হচ্ছে রিভার্স হবে। তারপর এক্সট্রিম অ্যাসিডিক সলিউশনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি, মানে কিছু মাত্র কয়েকটা হাইড্রোক্সিল আয়ন প্রেজেন্ট থাকতে পারে। এটাও একটা প্রিন্সিপাল। এটা হচ্ছে গেল আমাদের পিএইচ নিয়ে। এরপর আমাদের হচ্ছে বাফার।
বাফারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, আবার হচ্ছে যে তোমার প্র্যাকটিক্যালের যে ভাইবা থাকে সেখানেও ইম্পর্টেন্ট। এখন আসি বাফারের ডেফিনিশন লাগবে বাফার থেকে। আমরা জানি বাফার ইজ এ কেমিক্যাল সিস্টেম কম্পোজড অফ উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস। একটু আগে আমরা বলেছি উইক অ্যাসিড কি, কনজুগেট বেস কি। তারপর বাফার ইজ এ কেমিক্যাল সিস্টেম কম্পোজড অফ উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস দ্যাট টেন্ডস টু প্রিভেন্ট দ্য মার্কড চেঞ্জেস অফ pH of a solution when moderate amount of strong acid or strong base is added to it. দেখো এই পুরো ডেফিনিশনটার মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে, তুমি এখানে কিছু কি বলবো ওটাকে লিডিং কোশ্চেন করলা। এই ডেফিনিশনটা বলার মানে হচ্ছে তোমাকে কিছু লিডিং কোশ্চেন করা, যেমন ধরো তোমার অ্যাসিডের সাথে সাথে তোমার কনজুগেট বেসের কথা চলে আসে, যে কোন অ্যাসিডের কনজুগেট বেস কেমন হবে, স্ট্রং, এটা আমরা বলে ফেলছি ভাইবা কোশ্চেন। তারপর হচ্ছে এখানে বলছে কিন্তু কখন কনস্ট্যান্ট থাকবে, তাই না, মার্ক চেঞ্জটাকে আমরা কখন প্রিভেন্ট করতে পারবো পিএইচ এর চেঞ্জটাকে, যখন কিনা মডারেট অ্যামাউন্টে স্ট্রং অ্যাসিড দেবো। আমি যদি খুব বেশি স্ট্রং অ্যাসিড দিয়ে ফেলি কখনোই কিন্তু আমাদের বাফার মেনটেন হবে না, আবার যদি খুব অল্প দেই তাও কিন্তু হবে না। তার মানে এখানে স্ট্রং অ্যাসিড অথবা স্ট্রং বেস দিব কিন্তু মডারেট অ্যামাউন্টে দিব। তারপর বাফারের একটা ইয়ে আছে, ইকুয়েশন আছে, ওটাও তোমরা ইম্পর্টেন্ট ভাইবার জন্য, যে বাফার ইকুয়ালস টু স্ট্রং সল্ট অর কনজুগেট বেস ডিভাইডেড বাই উইক অ্যাসিড। একটা উইক অ্যাসিডের সাথে একটা সল্ট অথবা একটা কনজুগেট বেস, আমরা জানি একটা উইক অ্যাসিডের কনজুগেট বেস কিন্তু স্ট্রং হয়। আচ্ছা, এরপর হচ্ছে বাফার সিস্টেমের টাইপ। আমাদের বডিতে কয়েক ধরনের বাফার আছে, যেগুলোকে আমরা যদি শর্টলি বলি ফার্স্ট লাইন বাফার, সেকেন্ড লাইন বাফার আর থার্ড লাইন বাফার, বা এভাবে বলতে পারি কেমিক্যাল বাফার অর ব্লাড বাফার সিস্টেম, দেন রেসপিরেটরি বাফার সিস্টেম, আর হচ্ছে রেনাল বাফার সিস্টেম। এখন এই যে আমাদের ব্লাড বাফার গুলো আছে সেখানে কিন্তু ব্লাড বাফারের ক্লাসিফিকেশন লাগে। ব্লাড বাফারের মধ্যে কিন্তু দুই ধরনের বাফার, একটা হচ্ছে প্লাজমা বা এক্সট্রাসেলুলার ফ্লুইডে বাফার হিসেবে থাকছে, আর হচ্ছে আরবিসি তে বাফার হিসেবে থাকছে। এখন কোন বাফার কোথায় থাকছে আমি এগুলো ডিটেলসে গেলাম না, যে কোন প্লাজমায় কি কি বাফার, আরবিসি তে কি কি বাফার, এবং যেমন ধরো একটু সোজাভাবে যদি বলি, আমি প্লাজমায় ধরো 3 রকমের বাফার আছে। বাফারের এক্সাম্পল দেওয়ার সময় সবসময় কমন থেকে মোর কমন থেকে লেস কমন এই রেঞ্জে বলবা। ফার্স্টে কিন্তু বাইকার্বনেট বাফার হবে প্লাজমা বাফারের ক্ষেত্রে। বাইকার্বনেট বাফারে আমরা কিভাবে এই প্রত্যেকটা বাফার, ব্লাড হোক সেটা ব্লাড বাফার, রেসপিরেটরি বা রেনাল বাফার, যখনই তুমি একটা ক্লাসিফিকেশন বলছো তোমাকে কিন্তু টিচার, তোমাকে এটা মাথায় রাখতে হবে, টিচার কিন্তু ভাইবা বোর্ডে এটা লিখতে দিতে পারে যে আচ্ছা, বা বলতে পারে যে একটা ব্লাড বাফার, আচ্ছা বাইকার্বনেট বাফারকে আমরা কিভাবে ইন্ডিকেট করি ফর্মুলা অনুযায়ী, তো আমরা সোডিয়াম বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বনিক অ্যাসিড। ঠিক তেমনি ভাবে এটা তো সবাই পারে, ফসফেট বাফারটা কিন্তু সবাই পারে না। ফসফেট বাফারে কেমিক্যালি লিখতে পারতে হবে, বুঝছো, ইকুয়েশনটা লিখতে পারতে হবে, হিমোগ্লোবিনেরটা লিখতে পারতে হবে, অক্সিডাইজড, আবার রেসপিরেটরি বাফারে আমরা অক্সিডাইজড রিডিউসড হিমোগ্লোবিন কিভাবে লিখি, তারপর হচ্ছে প্লাজমা প্রোটিন বাফারটাকে কিভাবে লিখি, এগুলো একটু তোমাদের পারতে হবে। এরপর আসুন ভোলাটাইল অ্যাসিড। ভোলাটাইল অ্যাসিড গুলা কিন্তু ভোলাটাইল অ্যাসিড গুলা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, আবার হচ্ছে এমসিকিউ তো থাকে। যেমন ভোলাটাইল অ্যাসিডস আর দ্য অ্যাসিড which are excreted through the lungs or the respiratory system। মানে আমাদের এক্সপিরেশনের সাথে এই অ্যাসিড গুলা মানে আমরা এক্সপায়ার করে দিচ্ছি, আবার ইন্সপিরেশনের সাথে যেগুলো আমরা হচ্ছে গিয়ে, আসলে এটা এক্সপিরেশনের সাথেই মেইনলি ইন্ডিকেট করে। যেমন আমাদের শরীরে কিছু অ্যাসিড আছে যেগুলো আমরা এক্সপিরেশনের সাথে সাথে আমরা এক্সেল করে, যেমন বাইকার্বনেটস, দেন অ্যাসিটোন, দিস আর দ্য volatile acid. A non-volatile acid are the acids which are not excreted through the lungs. They are excreted through the renal system or the urinary system. For example, hydrochloric acid, sulfuric acid, etc. তারপর আরেকটা ভাইবার এবং রিটেনের কোয়েশ্চেন আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে which buffer is more important and why। আসলে আমাদের ইম্পর্টেন্ট বাফার তো আমরা বলছি বাইকার্বনেট বাফারটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিছু কারণ আছে যেটা ভাইবার জন্য ইনভ্যারিয়েবলি লাগে। যেমন প্রথম কারণে আমরা এটা বলতে পারি, আসলে টিচার খুশি হয় যেটা একটা ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটি থাকে, বিকজ ইট ইজ অ্যাক্টিভ ইন বোথ এক্সট্রাসেলুলার এন্ড ইন্টারসেলুলার and it is an open end buffer system. ওপেন এন্ড বাফার মানে হচ্ছে তোমার রেসপিরেটরি এবং রেনাল সিস্টেম দুইটা সিস্টেমে এটা কাজ করতে পারে, মানে এটা তো ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটি এন্ড ওপেন বাফার, এটা হচ্ছে প্রথমে বলবা। তো তখনই বলে ওপেন এন্ড কেন, ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়, আমরা বলতেই পারি এখানে ইসিএফ আর আইসিএফ দুইখানে কাজ করছে। তারপর হচ্ছে গিয়ে সেকেন্ডলি বলতে পারি যে এটা হাই কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড, প্রেজেন্ট ইন হাই কনসেন্ট্রেশন ইন ব্লাড। তারপর বলতে পারি ইট ইজ দ্য মোস্ট অ্যাভেলেবল অফ দ্য অল বাফার্স ইন দ্য আওয়ার বডি। আর একটা কথা হচ্ছে এই যে কি বলবো, একটা রেশিও আছে,
যে বাইকার্বনেট বাফারের যে রেশিওটা এটা হচ্ছে 20:1। আমাদের এই রেশিওটা খুবই ইম্পর্টেন্ট। মানে এটা আমাদের অ্যালকালি রিজার্ভটা মেনটেন করতে হেল্প করে। আমাদের যে এই এক্সেস যে সোডিয়াম বাইকার্বনেটটা থাকছে 20 টাইমস বেশি, সেই রেশিওটার কারণে কিন্তু আমাদের অ্যালকালি রিজার্ভটা মেনটেন করতে হেল্প করে। এবং আমাদের যে টোটাল বাফারিং ক্যাপাসিটি আছে আমাদের বডি, তার 60% কন্ট্রিবিউশন অফ দ্য টোটাল বাফারিং সিস্টেম কামস ফ্রম দ্য বাইকার্বনেট বাফার ইন আওয়ার বডি। আরেকটা হচ্ছে হেন্ডারসন-হাসেলবাগ ইকুয়েশন। এই ইকুয়েশনটা মাঝে মধ্যে ভাইবা বোর্ডে, এটা রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, আবার মাঝে মধ্যে ভাইবা বোর্ডে কিছু টিচার এটা আমাদের ডেরাইভ করতে দেন, যে এটাকে ডেরাইভ করে দেখাও। জানি এটা ডেরাইভ করতে তোমরা একটু শিখে নিবে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। এবং পিএইচ লাস্টে কিন্তু আমরা জাস্ট, আবার অনেক সময় বলে যে হচ্ছে কি ডিরেক্ট শুধু ফর্মুলাটাই লিখে দেখাও, তখন আমরা লিখে দেখি ইকুয়েশনটা আর কি, পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগারিদম অফ কনজুগেটেড ডিভাইডেড বাই উইক অ্যাসিড। এরপর হচ্ছে গিয়ে আমাদের লাগে যেটা, সেটা হচ্ছে যে এই যে আমরা ম্যাক্সিমাম বাফারিং ক্যাপাসিটি কখন হয়। হ্যাঁ, আমাদের বডি তো আমরা বলেছি যে বাফারিং ক্যাপাসিটি একটা জিনিস, যে বডি বাফার করার ক্যাপাসিটি, যেটা কোন কন্ডিশনে আমাদের বডির বাফারিং ক্যাপাসিটিটা হাইয়েস্ট হয়। এটা একটা ভাইবা কোয়েশ্চেন। যখন পিএইচ ইকুয়ালস টু পিকে হবে, তখনই কিন্তু আমাদের বডির বাফারিং ক্যাপাসিটিটা হাই হবে। কারণ দেখো, যখন পিএইচ ইকুয়ালস টু পিকে তখনই হবে যখন কনজুগেটেড বেস আর উইক অ্যাসিডের যে রেশিওটা থাকবে ওটা মানে দুইটার কনসেন্ট্রেশনই সেম হবে। এবং এই দুইটার কনসেন্ট্রেশন যদি সেম হয় তাহলে লগ 1 হচ্ছে, তাই না? সলিউশন ইকুয়েশন অনুযায়ী লগ 1 এর ভ্যালু কিন্তু 0। এটা একটু বুঝাই দিতে হয় ভাই রিপোর্টে, যে কেন পিএইচ ইকুয়ালস টু পিকে হলে ম্যাক্সিমাম বাফারিং ক্যাপাসিটিটা হচ্ছে। তারপর আরেকটা ভাইবা কোয়েশ্চেন এবং রিটেন কোয়েশ্চেন, সেটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পিএইচ মানে বাফারের ক্ষেত্রে ফসফেট বাফারটা, কোন বাফারটা সবচেয়ে বেশি পোটেন্ট এবং কেন? একটু আগে তো আমরা বলছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট বাফার কোনটা, তাই না? বাইকার্বনেট বাফার, এবং কেন? আরেকটা কোয়েশ্চেন হচ্ছে মোস্ট পটেন্ট বাফার। আমরা স্টুডেন্টরা বেশি ভুল করি এই জায়গাটাতেই, পরীক্ষার সময় মাথা প্রচুর গরম থাকে, সো আমরা মানে খুবই গলিয়ে ফেলি। তো এই জিনিসটা একটু মনে রাখার বিষয় এবং খেয়াল করার বিষয়, যে পটেন্ট বাফার কিন্তু ফসফেট বাফার। এবং কেন? প্রথম কজটা যদি বলি তাহলে এটা হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন ইন দ্য রেনাল টিউবিউল, তারপর হচ্ছে লো পিএইচ অফ দ্য টিউবুলার ফ্লুইড which is closer to the PK of the phosphate buffer। মানে আমাদের টিউবুলার যে ফ্লুইড থাকছে সেটা পিএইচ তো অনেক কম, এবং সেই পিএইচটা ফসফেট বাফারে যে ফসফরিক অ্যাসিডের থাকে তার কিন্তু খুব ক্লোজ থাকে, এই জন্য এই বাফারটা কাজ করতে পারে ওখানে ভালো। এবং এখানে সল্ট এবং অ্যাসিডের রেশিও 4:1, তাই না? এটা খুবই কম, এবং এই জন্য এটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ। আর যখন আমাদের বাইকার্বনেটে কিন্তু রেশিওটা ছিল কিন্তু 20:1, এটা অনেক ডাইভার্সিফাইড ছিল, তাই না? এবং এই রেশিওটা কম হওয়ার কারণে আলটিমেটলি আমাদের পিকে ভ্যালুটা হচ্ছে কি আমরা এখান থেকে বের করতে পারি। আবার ফসফেট বাফারটা অনেক স্ট্রঙ্গার বাইকার্বনেট বাফার থেকে। আমাদের ফসফেট বাফারের পিকেটা হচ্ছে 6.8। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ব্লাডের যে পিএইচ নরমালি 7.4 তার থেকে কাছে। এখন দেখো যে আমাদের ব্লাডের অ্যাভারেজ যদি পিএইচ এর কথা বলি, সেটা ধরো 7.35 থেকে 7.45, মানে অন রেঞ্জ, এবং অ্যাভারেজ হচ্ছে 7.4। এখন আসো, সেই বাফারটা কিন্তু বডিতে বেশি ভালোভাবে পটেন্সি নিয়ে কাজ করবে, যে অ্যাসিডটার পিকেটা এই বাফারের কাছাকাছি থাকবে, তাই না? তো আমরা জানি বাইকার্বনেট বাফারের পিকেটা হচ্ছে 6.1, আর ফসফেট বাফারের পিকে হচ্ছে 6.8। 6.8টা কিন্তু 7.4 এর কাছাকাছি বেশি, তাই বাইকার্বনেট বাফারের থেকে ফসফেট বাফারটা কিন্তু বেশি পটেন্ট। আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল, এবং এই পুরো বাফারের মধ্যে যতগুলো কোয়েশ্চেন বললাম তার মধ্যে অনেকটাই বেশি ইম্পর্টেন্ট বলা যায়। আচ্ছা, আবার আরো একটা কথা, এটা তো গেল হচ্ছে মোর পটেন্ট কেন এইভাবে বলতে পারি। আবার একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ফসফেট বাফারটা বা কেন হচ্ছে বাইকার্বনেট বাফারের থেকে বেশি স্ট্রং। ওইটার কথা কিন্তু ওই ঠিক একই কথা আসবে, যে 6.8টাকে এখানে, যেটা হচ্ছে মোর নিয়ারার টু দ্য ব্লাড পেজ, which is 7.4, আর বাইকার্বনেটের ক্ষেত্রে কিন্তু এটা 6.1। আর বাইকার্বনেট আর ফসফেট বাফারের ডিফারেন্সটা তোমরা একটু পড়ে নিবা। বাইকার্বনেট বাফারটা মেইনলি দুইখানেই থাকে, ইসিএফ আইসিএফ, কিন্তু লোয়ার কনসেন্ট্রেশন ইন ইসিএফ, সরি একটু ভুল বলেছি, লোয়ার কনসেন্ট্রেশন ইন ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইডে আমাদের বাইকার্বনেট বাফার কনসেন্ট্রেশনটা হাই থাকবে, কিন্তু
আমাদের আইসিএফএ এবং মানে ইন্ট্রাসেলুলার ফ্লুইড এবং এক্সট্রাসেলুলার ফ্লুইড দুই জায়গায় কিন্তু আমাদের ফসফেট ব্যাপারটা থাকবে, কিন্তু আইসিএফএ কম্পারেটিভলি হায়ার কনসেন্ট্রেশনে থাকবে ফসফেট ব্যাপারটা। এবং এটা হচ্ছে গিয়ে কিডনির সাথে বেশি লিঙ্ক থাকে, আমরা এটা জানি তাই না। এবং এই মোটামুটি কোয়েশ্চেন ছিল। আর বাফারের একটা মেকানিজম অফ অ্যাকশন আছে। হ্যাঁ, মেকানিজম অফ অ্যাকশন অফ বাফার খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ইনফ্যাক্ট আমি যদি বলি যে পুরো এই সিস্টেমটাকে আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করতে চাই, তাহলে আমি কিন্তু গুনে গুনে কোয়েশ্চেনই করবো। এটা যে বাফারের মেকানিজম, তারপরে কয়েকটা রেসপিরেটরি বাফারের এক্সাম্পল, রেনাল বাফারের এক্সাম্পল, মানে যে একদম প্রফের ক্ষেত্রে যেটা আর কি হয় বাফারের মেকানিজম অফ অ্যাকশনটা বেশি জিজ্ঞাসা করে হচ্ছে গিয়ে তোমার মেইনলি যে আমাদের ভাইবা থাকে, যেটা হচ্ছে প্র্যাকটিক্যালের ওখানে বেশি জিজ্ঞাসা করে। আবার মেইন এমনি ভাইবাতেও জিজ্ঞাসা করতে পারে, যেমন হচ্ছে তোমার আমরা খুব শর্টলি যদি বলতে চাই যে আমাদের বাফারের প্রিন্সিপাল, যখন আমরা বাফার অ্যাক্টস করে কিভাবে, বাফার অ্যাক্টস বাই কনভার্টিং স্ট্রং অ্যাসিড টু উইক অ্যাসিড এন্ড স্ট্রং বেস টু উইক বেস and neutralize the salt and thereby minimize the effect of strong acid or strong base pH of a solution. এটা হচ্ছে প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা বলে নিয়ে তারপর হচ্ছে রিটেনের ক্ষেত্রে আসলেও ঠিক এভাবে প্রিন্সিপালটা লিখে তারপর আমরা একটা এক্সাম্পল দিব। when for example when strong acid is added to a solution, the base conjugated base of that buffer react করবে with and convert it into weak acid. যেমন আমি যদি সোডিয়াম ক্লোরাইড মানে সরি হাইড্রোজেন ক্লোরাইডকে যদি আমি সোডিয়াম বাইকার্বনেটের সাথে যদি অ্যাড করি, তাহলে কিন্তু এখানে কি হবে, সোডিয়াম ক্লোরাইড হবে এবং কার্বনিক অ্যাসিড হবে। তার মানে আলটিমেটলি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড দিয়ে বাইকার্বনেট বাফারকে নিউট্রালাইজ করলাম এবং সেখানে কিন্তু একটা উইক অ্যাসিড পেয়ে গেলাম, তাই না, কার্বনিক অ্যাসিড পেলাম, সেটা কিন্তু উইক অ্যাসিড। আবার যখন আমি একটা স্ট্রং বেসকে অ্যাড করলাম ওই সলিউশনটাতে, একই সলিউশনটাতে, তখন এই যে অ্যাসিডটা ছিল বাফারে সেটা রিয়াক্ট করে এটাকে কিন্তু সল্টে কনভার্ট করলো। যখন আমি অ্যাসিড দিলাম, স্ট্রং অ্যাসিড দিলাম, তখন কিন্তু একটা উইক অ্যাসিড তৈরি হয়ে গেল এবং একটা সল্ট তৈরি হলো। আবার যখন স্ট্রং বেস দিলাম তখন কিন্তু একটা ওয়াটার তৈরি হলো, মানে যেটা আর একটা নিউট্রাল সল্ট হলো। আলটিমেটলি সল্ট কিন্তু নিউট্রাল, তো পিএইচটা কিন্তু কন্ট্রোলে থাকছে। এটা হচ্ছে মেকানিজম ছিল, এটা একটু সুন্দরভাবে পড়বা, রিটেন ভাইব সব জায়গায় লাগে। তারপর সেই অ্যালকালি রিজার্ভের ক্ষেত্রে অ্যালকালি রিজার্ভের ডেফিনিশনটা লাগে এবং অ্যালকালি রিজার্ভ আমাদের বডিতে কেন দরকার এটা লাগে। আর ভাইবার জন্য দুইটা টার্ম মুখস্থ করতে হবে তোমাদের। এটা নর্মাল বাইকার্বনেট লেভেল আমাদের কত, এটা তোমরা এতদিনে জেনেই গেছো আসলে 24 মিলিমোল পার লিটার অ্যাপ্রক্সিমেটলি। আর নর্মাল কার্বনিক অ্যাসিড লেভেল কত, এটা হচ্ছে 1.2 মিলিমোল পার লিটার। এই দুটো জানলে কিন্তু ম্যাথ আসলে ম্যাথও করতে পারবে। আর আসলে আমাদের অ্যালকালি রিজার্ভটাকে মানে ইন্ডিকেট করে হচ্ছে আমাদের বাইকার্বনেট বাফারটা, কারণ আমরা জানি বাইকার্বনেট বাফারে হচ্ছে বাইকার্বনেট যে সল্টটা থাকতেছে সেটা কিন্তু 21, তাই না, মানে 20 গুণ বেশি থাকছে নর্মালের থেকে। এবং এটা কিন্তু আসলে রিজার্ভ হিসেবে থাকে আমাদের, যখন অ্যাসিডিক কোনো কন্টেন্ট আসছে সেটাকে আমরা যাতে করে নিউট্রালাইজ করতে পারি, এর জন্য আমাদের এইটাকে আমরা মানে বাইকার্বনেট যে বাফারটা ওইটি হচ্ছে মেইনলি আমাদের অ্যালকালি রিজার্ভ হিসেবে থাকে। হেন্ডারসনের সাববাক ইকুয়েশন যেটা বলছিলাম, এটার ইম্পর্টেন্সটা একটু লাগে, ইম্পর্টেন্সটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, একটা ভালো কোয়েশ্চেন মার্ক দিতে যাতে চাই, ভাইবাতে একটা কোয়েশ্চেন একটু কঠিন কোয়েশ্চেন করে, যেমন আসলে কঠিন না, যেমন ফর এক্সাম্পল তুমি আমরা যে এতগুলো বাফারের কথা বললাম যেটা আমাদের বডিতে আসে, তো সবগুলো বাফার সিস্টেমে সাপোজ কারোর ফেল হলো, কারোর ফার্স্ট লাইন বাফার, মানে সবার আগে তো ব্লাড বাফার, তাই না, ফার্স্ট লাইন বাফার বা ব্লাড বাফার সেটা যদি কাজ না করে, তখন কিন্তু আমাদের সেকেন্ড লাইন বাফার চলে আসে। সেকেন্ড লাইন বাফারটা কিন্তু আমরা যেমন বলছিলাম যে সেকেন্ড লাইন বাফারটা কিন্তু হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে হচ্ছে, এবং এটা মিনিট আর একটা জিনিস হচ্ছে যে মিনিট টু আওয়ার লাগবে আমাদের এই সেকেন্ড লাইন বাফারটা অ্যাক্টিভেট হতে, সাম মিনিটস থেকে সাম আওয়ার্স লাগে। আর যেটা থার্ড লাইন বাফার মানে এটা একদম আওয়ার্স থেকে ডে, মানে একদম রেনাল বাফার যেটা, সেটা কিন্তু আওয়ার টু ডে, মানে এই জন্য এটাকে থার্ড লাইন বাফার বলা হচ্ছে। মানে সবার আগে হচ্ছে সেকেন্ড থেকে মিনিটের মধ্যে কাজ করে হচ্ছে গিয়ে ফার্স্ট লাইন বাফার বা ব্লাড বাফার বা কেমিক্যাল বাফার, সেকেন্ড লাইনটা হচ্ছে মিনিট থেকে আওয়ার, আর থার্ড লাইন সেকেন্ড লাইনটা হচ্ছে রেসপিরেটরি আমরা জানি, আর থার্ড লাইনটা হচ্ছে রেনাল, সেটা হচ্ছে আওয়ার থেকে ডে পর্যন্ত অ্যাক্টিভেট হতে বা কাজ করতে পারে। এখন কথা হচ্ছে এর ফার্স্ট লাইন সেকেন্ড লাইন তিনটা লাইন বাফারই যদি আমার কারোর ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হ্যাঁ, যে অ্যাক্টিভ হতে পারছে না, তখন তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে কি আরো কোনো বাফার সিস্টেম, মানে অল দ্য বাফার, ইফ কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, ইফ অল দ্য বাফার সিস্টেম অফ বডি ইজ ফেইলড, দেন কি কোনো
বাফার আসে, হ্যাঁ ভাইবা হচ্ছে হ্যাঁ, ইয়েস, then bone marrow buffer system action takes place in our body, হ্যাঁ, and if it continues for a long period then কিন্তু কি হবে, আলটিমেটলি বোন ম্যারো থেকে কিন্তু আমাদের অস্টিওপোরোসিস হতে পারে, বোন গুলো ব্রেকডাউন হবে, কারণ বোন থেকে যখন এই বাফারিংটা হচ্ছে তো আলটিমেটলি বোন থেকে ক্যালসিয়াম গুলো চলে আসতেছে, তো সেক্ষেত্রে আমাদের অস্টিওপোরোসিস হয়ে যেতে পারে। আরেকটা কোশ্চেন একটু আগে আসতো, তোমরা রিস্ক না নিতে চাইলে অবশ্যই একটু দেখে নিবা, কারণ কয়েকবার বোর্ডে আসছে, সেটা ল অফ ম্যাস অ্যাকশন। হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ, এটার ইম্পর্টেন্স একটু পড়ে নিও, তাইলে আসলে হয়ে যায়, খুব বেশি এখান থেকে নাই। তো এটার মধ্যে দিয়ে আমাদের বায়োফিজিক্সটা আলহামদুলিল্লাহ শেষ হলো। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ভিটামিনস। ভিটামিনস কার্ডটা আসলে একটু বড়, তো আমরা চলো ভিটামিনসে চলে যাই আর দেরি না করে। ভিটামিনস থেকে প্রথমেই লাগবে ভিটামিনের ডেফিনেশন। ভিটামিনের ডেফিনেশনের মধ্যে একটু সুন্দরভাবে বলবা, তোমরা এবিসি পড়ো বা যেখান থেকে পড়ো। আর ভিটামিনের শুরুতে একটু বলি যে এবিসিটা তো ভিটামিন, তোমরা তো নর্মালি বায়োকেমিস্ট্রি 1 নম্বরে অবশ্যই এবিসি পড়বা, কারণ এটা যেমন আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট সবখানেই লাগে, এবিসিটা পড়তে হয়। আর কেউ যদি একটু ভালো করতে চাও, সত্যনারায়ণ স্যারের বইটা ভিটামিনের জন্য অনেক ভালো। আর বায়োমলিকিউলস এর যেটা বললাম, সরি বায়োফিজিক্স এর কথা যেটা বললাম, এটা আসলে আমি যা যা বললাম না, এই জিনিসটা পড়লেই হয়ে যাবে। জিনিসগুলো আসলে খুব সহজ, কারণ আমরা এগুলো আগে থেকে পড়ে এসেছি। তো ভিটামিনের যদি যে ভিটামিনটা কি, প্রথমে ডেফিনেশন লাগবে ভিটামিনের, মানে ভিটামিনের রিকোয়ারমেন্ট আসলে কেন, আমাদের বডিতে ভিটামিনটা কেন লাগছে, এটা প্রয়োজন। মানে আমরা জানি গ্রোথ জন্য লাগে, বডি মেইনটেনেন্সের জন্য লাগে এবং রিপ্রোডাকশনের জন্য লাগে। এবং এটা কিন্তু আমরা যখন ডেফিনিশন এভাবেই বলি, ভিটামিনস আর দ্য এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, এভাবে বলি না, এসেনশিয়াল অর্গানিক নিউট্রিয়েন্টস দ্যাট আর রিকোয়ার্ড ফর আওয়ার বডি ইন ভেরিয়াস কোয়ান্টিটিস ফর আ ভ্যারাইটি অফ বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। তখন টিচাররা বলে এটাকে এসেনশিয়াল বলছো কেন? The essential nutrients এই জন্য because these are not synthesized in our body in adequate amounts, and even if they are synthesized, sorry, প্রথমে ভেবে বলি these are not synthesized in our body, so their dietary supply is required for our body, and even if they are synthesized in our body, they are not adequate to meet up the demand of vitamins. Therefore they must be supplied with our diet. এটা হচ্ছে আসলে আমরা একটু সুন্দর করে বলি, এই জন্য আমরা এটাকে for this reason these are the essential nutrients, as they are needed to be supplied through our diets, they are the essential nutrients. তারপর আমাদের হচ্ছে কি ভিটামিনের সোর্স, যেমন কিছু এক্সোজেনাস সোর্স আছে, এন্ডোজেনাস সোর্স আছে। তো কথা হচ্ছে কি এরকম যে এন্ডোজেনাস সোর্স যেটা, এক্সোজেনাস মানে তো বুঝছো ডাইট, এন্ডোজেনাস মানে হচ্ছে আমাদের বডিতে সিনথেসিস হতে পারে। তো এন্ডোজেনাস সোর্সের কিছু ভিটামিনস আছে, যেমন ইন্টেস্টিনাল ফ্লোরা থেকে আসে, তারপর কিছু স্টেরয়েড প্রিকারসর থেকে আসে। যেমন ইন্টেস্টিনাল ফ্লোরা থেকে আমরা জানি, ফ্লোরা থেকে আসে ভিটামিন কে, ভিটামিন বি12, বায়োটিন, এগুলো আসে, বাট সেটা অ্যামাউন্টটা কিন্তু খুবই নেগলিজেবল, মানে ওটার উপর ভরসা করে থাকলে আসলে হয় না। আবার কিছু আসে স্কিনের স্টেরয়েড প্রিকারসর থেকে, আমরা জানি সবাই ভিটামিন ডিটা এখান থেকে আসে। তারপর ট্রিপ্টোফ্যান যে অ্যামাইনো অ্যাসিডটা, এটা কিন্তু নাইসিন প্রডিউস করে, মানে এটাও হচ্ছে আমাদের এন্ডোজেনাসলি বলা যায়। তার মানে এন্ডোজেনাসলি প্রডিউস ফাইবা কোয়েশ্চেনটা আসলে মূলত ভাবে হয় যে হোয়াট আর দ্য এন্ডোজেনাসলি প্রডিউসড ভিটামিনস ইন আওয়ার বডি। তো এটা আমরা বলে ফেলছি ভিটামিন ডি, ভিটামিন কে, বায়োটিন, ভিটামিন বি12 এন্ড নায়াসিন। নায়াসিন মানে তো বুঝতেই পারছো ভিটামিন বি3 যেটা। আচ্ছা, এরপর যেটা লাগবে হচ্ছে আমাদের ভিটামিনের ক্লাসিফিকেশন। ভিটামিনের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা সবাই জানি ভিটামিন 2 টাইপস, ফ্যাট সলিউবল ভিটামিন এন্ড ওয়াটার সলিউবল ভিটামিন। তো ফ্যাট সলিউবল ভিটামিন তো 4টা আমরা সবাই জানি, ভিটামিন এ, ডি, ই, কে। আর ওয়াটার সলিউবল ভিটামিনের ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে গিয়ে ভিটামিন সি, আর একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এখন এখানে একটা কথা আছে একটু জানার বিষয়, যে ক্লাসিফিকেশনটা সুন্দর করে বলতে হবে, তাই না আমাদের? তো আমরা এইভাবে বলবো, এটা তো রাফলি হয়ে গেল। আমরা যখন লিখবো বা বলবো সবার আগে ভিটামিন হচ্ছে ক্লাসিফাই করবো হচ্ছে লিপিং স্যারের বইয়ের মতো করে। লিপিং স্যারের বইটা খুব সুন্দরভাবে ক্লাসিফাই করা আছে, তোমরা ওটাই করবা। যেমন প্রথমে ওয়াটার সলিউবল আর ফ্যাট সলিউবল। তো ফ্যাট সলিউবল তো বলে ফেললাম। ওয়াটার সলিউবলের ক্ষেত্রে 2 ভাগ করবা, নন বি কমপ্লেক্স আর বি কমপ্লেক্স। বি কমপ্লেক্সকে আবার 3 ভাগে, এনার্জি রিলিজিং, হেমাটোপয়েটিক আর হচ্ছে আদার্স। হেমাটোপয়েটিক ভিটামিন কোনগুলা, কাকে, হোয়াট ডু ইউ মিন বাই হেমাটোপয়েটিক ভিটামিন। তারপর হচ্ছে কি এনার্জি রিলিজিং ভিটামিন কারা, আমরা জানি থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, বায়োটিন আর প্যান্টোথেনিক অ্যাসিড, এগুলো হচ্ছে এনার্জি রিলিজিং।
আর নন বি কমপ্লেক্স মানে তো ভিটামিন সি বুঝাই যাচ্ছে। আর হেমাটোপয়েটিক ভিটামিনটা কিন্তু ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা ইনভেরিয়েবলি লাগবে। এবং এই যে ভিটামিন গুলোর কথা তখন বললাম, এদের কেমিক্যাল নেম লাগবে, এদের অ্যাক্টিভ ফর্ম লাগবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ওভারঅল যে ক্লাসিফিকেশনের পরে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে ওয়াটার সলিউবল আর ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে ডিফারেন্সটা কি। নাম থেকে আসলে আমরা সবগুলো বুঝে ফেলতে পারি, হ্যাঁ, এটা মুখস্থ করার মতো কিছুই না। যেমন ওয়াটার সলিউবল ভিটামিন গুলা হচ্ছে গিয়ে আমাদের সলিউবল ইন ওয়াটার, ফ্যাট সলিউবলটা কিন্তু আমাদের বডিতে নর্মালি ওয়াটার সলিউবল না, ফ্যাট মিডিয়ামে সলিউবল, তাই না? তারপর হচ্ছে গিয়ে ইন্টেস্টাইনে আমরা জানি যে আমাদের ফ্যাট সলিউবল ওয়াটার সলিউবল যে ভিটামিন গুলা এগুলা হচ্ছে কি আমাদের শরীরে জমা থাকতে পারে না। তার মানে কি জমা থাকতে পারে না মানে কি এটা খাওয়ার সাথে সাথে এটা ইউরিন দিয়ে বের হয়ে আসবে। এবং ফ্যাট সলিউবল ভিটামিন ইউরিন দিয়ে যখন বের হয়ে আসবে, তো তুমি চিন্তা করো একটা জিনিস, যে ইউরিন দিয়ে বের হয়ে আসলো আমাদের শরীরে জমা থাকলো না, তাহলে কিন্তু ও টক্সিসিটিও প্রডিউস করতে পারবে না। আর ফ্যাটের ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টা, ও হচ্ছে বডিতে এক্সেস যা লাগে ওইটা তো আমরা ইউজ আপ করবে, এক্সেসটা ও বডিতে স্টোর করতে পারবে। এবং এটা স্টোর করা মানে কি ও হচ্ছে ইউরিন দিয়ে এটাকে এক্সক্রিট করে দিতে পারছে না। তো তার মানে এটা ইউরিনের এক্সক্রিশন হচ্ছে না ফ্যাট সলিউবলে। এবং এটার রেগুলার ডায়েটারি সাপ্লাই, যেহেতু এটা ইউরিনারি এক্সক্রিশন হচ্ছে না, বডিতে জমা থাকছে না, জমা থাকছে, তার মানে কিন্তু এটা রেগুলার ডায়েটারি সাপ্লাই লাগছে না ফ্যাট সলিউবলের ক্ষেত্রে। কিন্তু ওয়াটার সলিউবল যেহেতু ইউরিনারি এক্সক্রিশন হচ্ছে, এটা রেগুলার সাপ্লাই লাগছে। তারপর যেহেতু ওয়াটার সলিউবল এক্সক্রিটেড হয়ে যাচ্ছে ইউরিন দিয়ে, তাহলে কিন্তু ওর টক্সিসিটি আর থাকছে না, কিন্তু স্টোর থাকছে হচ্ছে ফ্যাট সলিউবল। তার মানে ও কিন্তু চাইলেই টক্সিসিটি প্রডিউস করতে পারে। আরেকটা কথা হচ্ছে কোএনজাইম অ্যাক্টিভিটি। হ্যাঁ, এই যে ক্রাইটেরিয়া গুলো বলে ফেললাম, এগুলো কিন্তু সবই হচ্ছে ডিফারেন্সের কথা। তারপর এভাবে কোরিলেট করে মনে রাখবা। আবার কোএনজাইমের অ্যাক্টিভিটিটা কিন্তু সবসময় ওয়াটার সলিউবল ভিটামিনে থাকে, এটা নরমালি ফ্যাট সলিউবলে থাকে না। একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ভিটামিন কে, যে ফ্যাট সলিউবল ভিটামিন হওয়া সত্ত্বেও কোএনজাইম হিসেবে কাজ করে, মানে ওর কোএনজাইম অ্যাক্টিভিটি থাকে। আবার ব্লাডে ট্রান্সপোর্ট হতে গেলে আমাদের যেটা ওয়াটার সলিউবল ওর কিন্তু কোনো লাইপোপ্রোটিন বা স্পেসিফিক কোনো প্রোটিনের দরকার হয় না, কিন্তু যেটা ফ্যাট সলিউবল ওর কিন্তু লাইপোপ্রোটিন লাগে, লাইপোপ্রোটিন লেয়ারের কোট লাগে ফ্যাট সলিউবল ভিটামিনের। আবার জেনারেল গ্রসলি কিছু ফাংশন লাগে, ভিটামিনের ফাংশনটা কি ওভারঅল আমরা একটু আগে বলেছি, এটা কিন্তু এবিসি তে খুব সুন্দরভাবে দেয়া আছে, তোমরা একটু এবিসি থেকে দেখে নিবা। তো এখানে কিছু কথা, এখানে কিন্তু হেমোলিক ভিটামিনের ডেফিনেশন বলা হয়েছে। তারপর হচ্ছে কি প্রোফাইলেক্সিক ইউজ হিসেবে আমরা কোন কোন ভিটামিন করি, আমরা জানি ভিটামিন ই আর বিটা ক্যারোটিনকে আমরা করি। অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশন কোন ভিটামিনের আছে আমরা জানি, ভিটামিন এ, সি আর ই। এবং সেই মেকানিজমটা কি, যারা একটু ভালো মার্কস পেতে চাও, যাদের ভাইবে অনেক ভালো হয়, তাদের কিন্তু মেকানিজম অফ অ্যাকশনটা জিজ্ঞেস করে, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের মেকানিজমটা। তারপর হচ্ছে ডেফিসিয়েন্সি হলে, হ্যাঁ সেই আমরা জানি ভিটামিনের ডেফিসিয়েন্সি তো খুব খারাপ, সেই ডেফিসিয়েন্সি গুলোর কজটা কি আসলে, এটাও কিন্তু এবিসি তে সুন্দরভাবে দেওয়া আছে। যে প্রথমেই তো ইনএডিকুয়েট ডায়েটারি ইনটেক হতে পারে, কিন্তু এছাড়াও আরো কিছু কজ আছে, যেমন ইনএডিকুয়েট অ্যাবজর্পশন, আমাদের ইন্টেস্টাইন থেকে যদি অ্যাবজর্পশন না হয়ে ব্লাডে না যায়, তাহলে কিন্তু আমাদের এটা কোনো লাভ নাই খেয়ে। মানে কারণ কিছু ডিজিজ, আমাদের যদি ইন্টেস্টাইনের কোনো ডিসঅর্ডার থাকে, আবার যদি ডায়রিয়া হয়, তখন কিন্তু অ্যাবজর্পশনে ম্যাল অ্যাবজর্পশন হয়। তারপর হচ্ছে কিছু সময় আমাদের কিছু কিছু বডিতে কিছু টাইম থাকে যখন আমাদের রিকোয়ারমেন্টটা বেড়ে যায়, তখন কিন্তু নর্মাল টাইমের মতো খেলেও ডেফিসিয়েন্সি হয়ে যায়, কারণ আমাদের তখন রিকোয়ারমেন্ট বেশি। যেমন আমাদের যখন গ্রোথ পিরিয়ড থাকে, প্রেগনেন্সিতে, ল্যাকটেশন পিরিয়ড, এটাতে কিন্তু রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে। আবার ড্রাগ ইনডিউসড, যেমন অ্যান্টিবায়োটিক ইউজের ক্ষেত্রে যে আমরা ড্রাগ গুলো ইউজ করি, অ্যান্টিবায়োটিক গুলো, সেগুলো কিন্তু আমাদের যে গাট ফ্লোরা থাকে, এই গাট ফ্লোরাকে কিন্তু এলিমিনেট করে দেয়। মানে আমাদের যে গাটে কিছু ব্যাকটেরিয়া এমনিই থাকে, জানি এই ফ্লোরা গুলাকে অ্যান্টিবায়োটিকের কারণে আমরা যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক গুলা খাই, এখন তো আমরা মুরগির মতো অ্যান্টিবায়োটিক খাই কিছু হলেই, তো আমাদের কিন্তু এই গাট ফ্লোরাটাকে ডিস্ট্রয় করে দেয় এবং এলিমিনেট করে দেয়, যার কারণে আমাদের যে এন্ড্রোজেনাস সিনথেসিস হচ্ছিল কিছু ভিটামিনের গুটি কয়েক অল্প পরিমাণে, সেটাও কিন্তু হয় না, তখন কিন্তু আমাদের রিকোয়ারমেন্টটা আরো বেড়ে যায়। তো এই কন্ডিশন গুলাতে আমাদের রিকোয়ারমেন্ট মানে ডেফিসিয়েন্সি হতে পারে, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিটা শো করবে। এখন আসো তোমাদের ভিটামিন গুলো স্পেসিফিক্যালি যাওয়ার আগে আরেকটা জিনিস যেটা আমি বলবো তোমাদের লাগবে, সেটা হচ্ছে নিউট্রিশনাল এনিমিয়া। নিউট্রিশনাল এনিমিয়ার ক্লাসিফিকেশনটা, যেমন মাইক্রোসাইটিক কতটুকু, এমসিভি কত কম হলে, যেমন এমসিভি যখন 80 ফেমটোলিটারের কম হয় তখন মানে এটাকে মাইক্রোসাইটিক বলি। আবার নর্মোসাইটিক কখন বলি, মানে মিন কর্পাসকুলার ভলিউম অফ হিমোগ্লোবিন যখন 80 থেকে 100 ফেমটোলিটার হয়, তখন ওটাকে আমরা নর্মোসাইটিক বা নর্মাল বলি। তার মানে আইসিটা হচ্ছে নর্মাল।
নিউট্রিশনাল এনিমের এই যে আরবিসি সাইজে যে ক্লাসিফিকেশন, নর্মোসাইটিক, মাইক্রোসাইটিক বললাম, তারপর ম্যাক্রোসাইটিক। ম্যাক্রোসাইট যখন এমসিভি মানে মির কর্পাসকুলার ভলিউম অফ মানে আরবিসি যখন হচ্ছে 100 ফেমটোলিটারের বেশি হয় তখন কিন্তু এটাকে আমরা বলি ম্যাক্রোসাইটিক এনিমিয়া। এই যে ম্যাক্রোসাইটিক এনিমিয়া এইগুলো কজ লাগে বুঝছো। এই মাইক্রোসাইটিকটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক যে এনিমিয়াটা ওটা কিন্তু আমাদের আয়রন ডেফিসিয়েন্সিতে হয়। তারপর আরেকটা কথা হচ্ছে আয়রন তো হচ্ছে আমাদের টপিকটা আজকে আমাদের আয়রন টপিক না। এখন আছে যে পাইরিডক্সিন একটা ভিটামিন, তাই না? আমরা জানি এই যে পাইরিডক্সিন ভিটামিন B6 যেটা, পাইরিডক্সিন ডেফিসিয়েন্সিতে কিন্তু মাইক্রোসাইটিক হাইপোক্রনিক এনিমিয়া হয়, এটা ভাইবা কোশ্চেন। আবার আরো কিছু কন্ডিশন আছে যেমন অ্যাসকর্বেট মানে ভিটামিন সি এর একটা প্রোডাক্ট, তাই না? বুঝে যাচ্ছে নাম থেকে। ভিটামিন সি এর এই ডেফিসিয়েন্সি কিন্তু মাইক্রোসাইটিক এনিমিয়া হতে পারে। লিপিংকট স্যারের বইতে সুন্দরভাবে দেওয়া আছে ভিটামিনের সোর্স পড়ার জন্য আমি বলবো হচ্ছে কি সত্যনারায়ণ স্যারের বই ফলো করতে পারো, কিন্তু লিপিং কোডেও কিন্তু ভিটামিনটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে। ভিটামিনে দেখবা লিপিং কোডে খুব সুন্দর একটা চার্ট আছে, একদম লিপিং কোডের একটা চ্যাপ্টারের শেষে সুন্দর একটা চার্ট আছে। ওই চার্টটাকে তোমরা সুন্দরভাবে আত্মস্থ করবে, একই সাথে তোমার সোর্স, তারপর ফাংশন, তারপর কি কি রিয়াকশনে ও টেক পার্ট করছে, মানে কোএনজাইম হিসেবে কাজ করছে, ওর ফাংশন মেইনলি আর কি, তারপর ওটা ডেফিসিয়েন্সি হলে কি ডিসঅর্ডার, ওটার আরডি কি, সব একটা চার্টে পুরো চ্যাপ্টারটা পুরো ভিটামিন কার্ডটা রিভাইজ দেওয়ার জন্য এই চার্টটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ ওটা গুছানো আছে অনেক সুন্দর করে। আবার আরেকটা কথা বলা হয়নি, যেহেতু আয়রন বলেছি সেহেতু লেড পয়জনিং কিন্তু আমাদের মাইক্রোসাইটিক হাইপোক্রনিক এনিমিয়া হয়। এগুলা যদিও ফিজিওলজি রিলেটেড কোয়েশ্চেন, কিন্তু এটা মাঝে মধ্যে বায়োকেমিস্ট্রিতেও আস্ক করে ভাইবাতে। তারপরে সে কি কি ভিটামিন টক্সিসিটি শো করে ভিটামিন। আচ্ছা আরেকটা কথা একটু বলি তার আগে, যে নর্মোসাইটিক এনিমিয়া নিউট্রিশন এনিমিয়া ওটা কিন্তু আমরা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে পাই, আর ম্যাক্রোসাইটিক যে এনিমিয়া ওটা কিন্তু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এনিমিয়া আর হচ্ছে ফোলেট এনিমিয়া। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এমসিকিউ হতে পারে, এখান থেকে ভাইবা কোশ্চেন হতে পারে। এনিমিয়া কিরকম কোন ক্রাইটেরিয়া, মানে হচ্ছে কোশ্চেনটা একটু ঘুরিয়েও আসতে পারে যে তোমার সাপোজ তোমার পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি হলো, তোমার কি হবে? আমরা বলি ডেফিসিয়েন্সি এনিমিয়া হবে, তখন বলতে পারে কোন ধরনের এনিমিয়া, তখন আমরা পাজল না হয়ে যায়। এর জন্যই চারটা পড়া, আমরা তখন বলতে পারবো মনে ঠিক সুন্দর করে মাইক্রোসাইটিক এনিমিয়া হবে। আবার যখন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, এখানে আমরা ম্যাক্রোসাইটিক বা মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়, ফোলেট ডেফিসিয়েন্সি তো তাই। তারপর আবার হচ্ছে কি আমরা একটু পরে পড়বো আরেকটা এনিমিয়া আছে। মোটামুটি এই জিনিসগুলা এগুলো কিন্তু আমাদের ভাইবা কোয়েশ্চেন। তারপর আসি যে টক্সিক ভিটামিন কি কি, মানে কোন ভিটামিন গুলো টক্সিসিটি ক্রিয়েট করতে পারে। এক নম্বরে হচ্ছে আমাদের ভিটামিন এ, মানে এ, তারপর ডি আর কে, এই তিনটা ভিটামিন কিন্তু টক্সিসিটি ক্রিয়েট করে। এখন কথা হচ্ছে যে আমরা বলছিলাম ফ্যাট সলিউবল ভিটামিন গুলাই করে, কিন্তু এখানে কিন্তু ইটা নাই, একটু মনে রাখবা যে এ আর ডি আর কে, আর টক্সিক ভিটামিন এটার কোএনজাইম হিসেবে কাজ করে কোন ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স কাজ করে, ভিটামিন কে কাজ করে, আর হচ্ছে ভিটামিন সি কাজ করে। মানে নন বি কমপ্লেক্স যে ওয়াটার সলিউবল ভিটামিন আছে, মানে ওয়াটার সলিউবল সব ভিটামিনই কোএনজাইম। আচ্ছা, তো অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কি কি, তারপর কোন কোন ভিটামিন কোএনজাইম হিসেবে কাজ করছে, কারা হচ্ছে টক্সিক ভিটামিন, মোটামুটি এই জিনিসগুলো ভাইবা কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন। এরপর আসি সোর্স। এই যে প্রত্যেকটা ভিটামিনের কথা বললাম, তোমরা হচ্ছে প্রত্যেকটা ভিটামিন থেকে যেটা লাগবে সেটা হচ্ছে ভিটামিনের সোর্স, ভিটামিনের অ্যাক্টিভ বা ফাংশনাল ফর্ম কি, ভিটামিনের কেমিক্যাল নেমটা কি, ভিটামিনটার ফাংশন কি, তার ডেফিসিয়েন্সিতে আমাদের কি কি সাইন সিমটম প্রডিউস হচ্ছে, এবং একটা প্রত্যেকটা ভিটামিনের কিছু স্পেশাল একটা ক্রাইটেরিয়া থাকে, সেই স্পেশাল ক্রাইটেরিয়া। তো আমরা যদি শুরু করি হচ্ছে ফ্যাট সলিউবল দিয়ে শুরু করি, যেহেতু ফ্যাট সলিউবল গুলো আসলে ইম্পর্টেন্ট অনেক বেশি। তো ভিটামিন এ দিয়ে শুরু করলে ভিটামিন এর অ্যাক্টিভ ফর্ম লাগবে। তার মধ্যে থেকে যাদের একটু ভালো মার্ক দিতে চায় তাদের কিন্তু আমরা জানি রেটিনল, রেটিনোইক অ্যাসিড কোনটা কোন ফর্ম, কোনটা অ্যালডিহাইড, কোনটা অ্যালকোহল। আমরা জানি রেটিনল যেটা মানে অল থাকবে লাস্টে সেটা কিন্তু অ্যালকোহল, আর রেটিনাল এটা হচ্ছে অ্যালডিহাইড, রেটিনোইক অ্যাসিডটা হচ্ছে অ্যাসিড। এবং রেটিনোইক অ্যাসিডটা কিন্তু একটা স্টেরয়েড, এটা আমরা জানি স্টেরয়েড নিউক্লিয়াস থাকে। তখন কিন্তু আবার জিজ্ঞাসা করে স্টেরয়েড নিউক্লিয়াসটাকে আমরা কি নামে ডাকি, আমরা কিন্তু জানি সাইক্লোপেন্টানো পারহাইড্রোফেনান্থ্রিন নিউক্লিয়াসটি হচ্ছে স্টেরয়েড নিউক্লিয়াস। তারপর হচ্ছে বিটা ক্যারোটিন থেকে এখানে খুব প্রশ্ন করে।
বিটা ক্যারোটিনটা কি? এটা হচ্ছে প্রোভিটামিন এ, মানে হচ্ছে এটাকে আমরা পাবো হচ্ছে আমাদের বিভিন্ন প্ল্যান্ট বা ভেজিটেবল সোর্স থেকে। তারপর হচ্ছে গিয়ে এটা আসলে ব্রেকডাউন করবে আমাদের ইন্টেস্টাইনে এসে, এবং আমাদের এখানে এসে এটা 2 মোল অফ রেটিনাল ফর্ম করবে। এই রেটিনাল থেকে কিন্তু আবার আমাদের হচ্ছে গিয়ে ভিটামিন এর একটা সোর্স হয়ে যাচ্ছে। আমরা জানি এই 3টা ফর্মই তো আমাদের অ্যাক্টিভ ফর্ম। এবং কিন্তু হলো আমাদের যে এই যে কনভার্সনটা হচ্ছে না, বিটা ক্যারোটিন থেকে রেটিনাল, একটা বিটা ক্যারোটিন থেকে 2টা রেটিনাল পাচ্ছি আমরা, এটা কিন্তু হিউম্যানে এই কনভার্সেশনটা কিন্তু খুব একটা সাফিসিয়েন্ট না। এর জন্য আমাদের আমাদের যে ভিটামিন এ অ্যাক্টিভিটি আছে তার 6 ভাগের 1 ভাগ হচ্ছে ভিটামিন প্রোভিটামিন এ বা হচ্ছে গিয়ে বিটা ক্যারোটিন থেকে আসছে। এবং এটা কিন্তু সুন্দরভাবে একটু সত্যনারায়ণ স্যার বইতে একটু ডিটেলসে পাবো, এটা এবিসি তে অত আমি পাই নাই এত ভালোভাবে কোথাও। আচ্ছা, তারপর আসি হচ্ছে এই যে একটা কথা বলছিলাম যে যাদের একটু ভালো মার্কস দিতে চায় তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করে যে কোনটা ভিটামিন রেটিনলের স্ট্রাকচারটা কিন্তু সহজ, প্র্যাকটিস করলে কিন্তু একটু সহজ। কেমিক্যাল স্ট্রাকচারটা আঁকতে কয়েক সেকেন্ড মানে মনে থাক মুখস্থ মানে প্র্যাকটিক্যাল থাকলে মানে প্র্যাকটিস থাকলে তোমার কিন্তু এটা সহজ। এটা একটু প্র্যাকটিস করো, যাদের একটু ভালো পরীক্ষা বা যাদের কাছ থেকে একটু এক্সপেকটেশন বেশি থাকে টিচারদের, তাদের কিন্তু এটা আস্ক করে। এরপর হচ্ছে আসি ভিটামিন এ এর সোর্স। সোর্স তো তোমরা সুন্দরভাবে বলবো, প্ল্যান্ট সোর্স কি, অ্যানিমাল সোর্স কি, এখানে মলাঢেলা ফিশ আসে, তারপর হচ্ছে গিয়ে আমাদের কিছু কড লিভার অয়েল থেকেও কিছু আসে, মিল্ক প্রোডাক্ট, এগুলো সব তোমরা জানো। বিটা ক্যারোটিন বা প্ল্যান্ট সোর্স কিন্তু আমরা জানি কালারফুল যে কোনো ফ্রুটে আমরা বিটা ক্যারোটিন পাই বা ভিটামিন এ পাই। যেমন ধরো পাপায়া, রাইপ অবস্থায় মানে যে রাইপ পাপায়া থেকে আমরা হচ্ছে বিটা ক্যারোটিন পাই। ক্যারোট কিন্তু খুব রিচ একটা বিটা ক্যারোটিনের সোর্স। আবার ম্যাঙ্গো, এখন কথা হচ্ছে কাঁচা আম না পাকা আম, আমাদের একটু প্র্যাকটিক্যাল পড়তে হবে যেহেতু আমরা ইনশাল্লাহ ফিউচারে ডাক্তার হবো। তো কাঁচা আমে কিন্তু একবার টক সাওয়ার, তাই না? এটা একটা সাইট্রাস ফুড, তার মানে এখানে ভিটামিন সি থাকবে। কিন্তু এই একই আমটা যখন পেকে যাবে, মিষ্টি হবে, পাকা, তখন কিন্তু এটা ভিটামিন এ এর সোর্স, কারণ ওটা কালার হয়ে যাচ্ছে। পেঁপে, টমেটো, ক্যারট, এগুলো সব কিন্তু কালারফুল। আবার কিছু আমাদের গ্রিন লিফি ভেজিটেবল আছে, আবার কিছু কালারফুল ভেজিটেবল আছে যেমন বিট, এগুলো কিন্তু কালারফুল। আবার ফ্রুটস থেকে ভিটামিন এ এর খুব রিচ সোর্স বিটা ক্যারোটিনের। আবার একটু শর্টলি যদি তোমরা একটু মেটাবলিজম আর অ্যাবজর্পশনটা জেনে নিতে পারো, যে আমরা জানি এটা হচ্ছে যখন কাইলোমাইক্রনের মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের এটা আসলে প্যাকেজ হয় ইন্টেস্টাইনে, তারপর কিন্তু অ্যাবজর্পশন হয়। এই ডাইজেশন অ্যাবজর্পশন পার্টটা না আমরা হচ্ছে গিয়ে ইনশাআল্লাহ লিপিডের দিন ক্লাস নিব, ওই দিন বলে দিব। আজকে আর এত ডিটেলসে গেলাম না। মেকানিজম অফ অ্যাকশনটা শর্টলি একটু জেনে নিতে পারো, এত ইম্পর্টেন্ট না। কিন্তু ফাংশন অফ ভিটামিন, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। হ্যাঁ, ফাংশন অফ ভিটামিন কিন্তু ভুল করাই যাবে না। এখন আসো হচ্ছে ফাংশন থেকে, এই যে এবিসি তে যে কয়টা ফাংশন দেওয়া আছে এই কয়টা ফাংশনই কিন্তু তোমরা পড়লে যথেষ্ট। এখানে ডার্ক অ্যাডাপ্টেশন, লাইট অ্যাডাপ্টেশন, এই জিনিসগুলো রিটেন ভাইবা সব জায়গায় ইম্পর্টেন্ট। ফাংশনটাও কিন্তু রিটেন ভাইবাতে লাগে। যেমন আমাদের এটা রডসন ভিশনে হেল্প করছে বাই সিনথেসাইজিং দা ভিজুয়াল পিগমেন্টস। এখন জিজ্ঞাসা করে ভিজুয়াল পিগমেন্ট গুলা কি, তাই না? রড সেলের জন্য ভিজুয়াল পিগমেন্ট কি? রোডোপসিন। আর কোন সেলের জন্য কিন্তু ভিজুয়াল পিগমেন্ট হচ্ছে আইরোপসিন। এটা গ্রোথে হেল্প করছে, ডিফারেন্ট টিস্যু গুলাকে একটা টিস্যু থেকে একটা টিস্যুতে ডিফারেন্সিয়েশনে হেল্প করছে। তারপর আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমকে হেল্প করছে, ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করছে। তো অনেক ফাংশন পড়ে নিবা। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে আসলে শুধু এই লেভেলে না, তোমাদের ফিউচারে অন্যান্য প্রফের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিটামিন এর ডেফিসিয়েন্সি সিনড্রোম। অকুলার টিস্যু ম্যানিফেস্টেশন আছে, এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশন আছে। এটা কিন্তু মাস্ট, একদমই মাস্ট একটা কোয়েশ্চেন। অকুলার ম্যানিফেস্টেশন কি? এখানে জেরোপথ্যালমিয়া হবে। জেরোপথ্যালমিয়া মানে তো আমরা জানি ড্রাই আই, এবং জেরোপথ্যালমিয়ার কিছু স্টেজ আছে, এই স্টেজ গুলা সুন্দরভাবে পড়ে ফেলবা। এখন এই স্টেজ গুলো যেখান থেকেই পড়ো না কেন, আমি বলবো তোমার কিন্তু সিরিয়ালটা মেনটেন করতে হবে। এই স্টেজ গুলো সিরিয়াল ছাড়া কিন্তু বলা যাবে না। যেমন প্রথমে হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, তারপর কনজাংটিভাল জেরোসিস, তারপর বিটার স্পট, তারপর কর্নিয়াল জেরোসিস, তারপর হচ্ছে কর্নিয়াল আলসারেশন উইথ জেরোসিস। এখানে দুইটা আছে, কর্নিয়াল আলসারেশন উইথ জেরোসিস এর দুইটা। একটা হচ্ছে ইনভলভমেন্ট অফ দা মোর দ্যান 1/3 অফ দা কর্নিয়া, আর একটা হচ্ছে লেস দ্যান 1/3 অফ দা কর্নিয়া। যখন লেস দ্যান 1/3 অফ দা কর্নিয়া হবে তখন কিন্তু আমাদের এটা মানে রিভার্সিবল, মানে এটাকে ট্রিটমেন্টের মাধ্যমে, মানে এই যে কর্নিয়াল আলসারেশনটা হলো, এই আলসারেশনটাকে কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে কিওর করা যাবে। কিন্তু যখন মোর দ্যান 1/3 সার্ফেস অফ দা কর্নিয়া ইনভলভ হয়ে যাবে তখন কিন্তু এটা ইরিভার্সিবল, মানে আর এটাকে রিকভার করা যাবে না।
এটাও একটা ইম্পর্টেন্ট ভাইবা কোয়েশ্চেন ছিল। আরেকটা তারপরে স্টেজ ছিল হচ্ছে কর্নিয়াল লিকুইফিকেশন বা কেরাটোম্যালেশিয়া। এটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি, এবং এখানে যদি কোনো ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে কিন্তু পার্মানেন্ট ব্লাইন্ডনেস হয়ে যাবে, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট লাগবে। এরপর এগুলো ছিল অকুলার, এবং এই যে প্রত্যেকটা স্টেজের নাম বললাম তাদের জাস্ট কি জিনিসটা আসলে কি এটুকু জানতে পারলে ভাইবার জন্য অনেক, যেহেতু এটা রিটেনেরও কোশ্চেন তাই এটাকে এক লাইনে যাতে লিখতে পারো, প্রত্যেকটা পয়েন্টে একটু সাব পয়েন্ট মানে এক লাইন করে লিখতে পারো, এরকম ভাবে হচ্ছে একটু পড়বা। তারপর এক্সট্রা অকুলার ফিচার মানে স্কিনের উপর কি, তারপর জিআইটির উপর এক্সট্রা অকুলার ফিচার কি, রেসপিরেটরি ট্র্যাক্টের উপর কি, তাই না? এখানে কিছু তোমার স্কিনের অ্যাট্রফি অফ হেয়ার ফলিকল হয়, স্কিনটা ড্রাই হয়ে যায়, সুইট সেবাসিয়াস গ্ল্যান্ড অ্যাট্রফি হয়। জিআইটির ক্ষেত্রে কিন্তু আবার স্যালাইভারি গ্ল্যান্ডে অ্যাট্রফি হয় এবং স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রেশনটা কমে যায়। ইনফেকশন হতে পারে, ডায়রিয়া হতে পারে জিআইটিতে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে। আবার রেসপিরেটরি সিস্টেম হয় কি মেটাপ্লাসিয়া হয়, মানে যে এপিথেলিয়াল লাইনিংটা ছিল ওইটাতে মানে মেটাপ্লাসিয়াটা হচ্ছে একটা প্রসেস যেখানে একটা ধরনের সেলটা অন্য ধরনের সেলে ট্রান্সফর্ম হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই আমাদের যেখানে যে সেলটা আছে ওইটা তো একটা কারণেই আছে, তাই না? যে কারণে ওটা ছিল সেই কারণটা কিন্তু যখন ট্রান্সফর্ম হয়ে যায় তখন কিন্তু হ্যাম্পার হয়ে যায়। ওই আগের ফাংশনটা, যে নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশনটা কিন্তু আর ফুলফিল হয় না, এবং এটা কিন্তু আলটিমেটলি ক্যান্সারের দিকে নিয়ে যায়। যেমন ফর এক্সাম্পল দেখো যে আমাদের যে কলামনার এপিথেলিয়ামকে যদি স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামে করা হয় তাহলে কিন্তু কলামনারের যে ফাংশন ছিল অ্যাবজর্পশন ওইটা কিন্তু আর হবে না। স্ট্রাটিফাইড স্কোয়ামাসের ফাংশন কিন্তু উন্নত, তাই না? আবার জেনিটো ইউরিনারি ট্র্যাক্টেও কিন্তু এপিথেলিয়াল লাইনিং এ মেটাপ্লাসিয়া হতে পারে। ইউরিনারি ট্র্যাক্টে কিন্তু স্টোন ফর্মেশন হতে পারে, গ্রোথ ফেলিয়ার হয়, ইম্পর্টেন্সি হয়ে যেতে পারে। মেলের ক্ষেত্রে ইম্পর্টেন্সিটা হয় এবং এটা কিন্তু খুবই সিভিয়ার লেভেলে ম্যানিফেস্টেশন ভিটামিন এ ডেফিসিয়েন্সি। এখন আসি ডেফিসিয়েন্সি তো বললাম, কিন্তু যখন বেশি এক্সেস নিব, যে আরডি আছে ভিটামিন এর, এটা একটু পড়বা। ফ্যাট সলিউবল ভিটামিন গুলো আরডি এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ভিটামিন এ আর ভিটামিন ডি। আর কেটা পড়তে পারলেও ভালো, এই তিনটা ভিটামিনের খুব ইম্পর্টেন্ট আরডি এটা, মানে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্সটা। তারপর হচ্ছে মানে থেরাপিউটিক ইউজ আছে ভিটামিন এটা। আমরা থেরাপিউটিক্যালি কখন ইউজ, যে আমরা জানি একনি মানে অনেকের ব্রণ হয়, তাই না? আবার সোরিয়াসিস বলে একটা কন্ডিশন আছে, এইসব কেসে আমরা এটাকে থেরাপিউটিক্যালি ইউজ করি ভিটামিন এটাকে। তারপর আসি হচ্ছে এই যে তখন একটা কথা এরকম বলে যে একনি সোরিয়াসিস আমরা কোন ফর্ম দিই, আমরা তো জানি তিনটা ফর্ম আছে। আমরা রেটিনোইক অ্যাসিড যে ফর্ম এই ফর্ম দিই, ভাইবা কোশ্চেন ছিল। আবার প্রেগনেন্সিতে প্রথম দিকে আমরা ভিটামিন এ দেওয়া হয় না। প্রেগনেন্সিতে প্রথম দিকে এই জন্য দেওয়া হয় না, ভিটামিন এটা কিন্তু মানে আমাদের যে এপিথেলিয়ালাইজেশন যেটা, হ্যাঁ, এপিথেলিয়াল টিস্যু গুলাকে গ্রোথে হেল্প করে আমরা জানি। তো যখন আমরা এটা দেই কিন্তু আলটিমেটলি ফাইব্রাস যেগুলো আছে, হ্যাঁ, ওই টিস্যু গুলার ক্ষেত্রে কিন্তু ম্যালসিনথেসিস মানে ভুল মানে ম্যালফরমেশন হতে পারে, ফিটাসে কিছু ম্যালফরমেশন হতে পারে, কেরাটোজেনেসিস ডেভেলপ করতে পারে বা ম্যালফরমেশন বলা যায়। এই জন্য আমাদের টিচার আমাদের বলেছিলেন যে প্রেগনেন্সির শুরুতে কিন্তু আমরা এর জন্য ভিটামিন এটা আমরা সাপ্লিমেন্টেশন করি না। এরপর আসি শর্ট টার্ম, যদি আমাদের কিছু প্রিভেনশন বলা হয়, আমরা জানি যে কিছু কিছু সময় কিন্তু ক্যাম্পেইন হয়, ভিটামিন এ ক্যাম্পেইন। ওখানে কিন্তু আমরা শর্ট ডোজে ভিটামিন এ ক্যাপসুল দিই, সেটা হচ্ছে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট। আবার আরেকটা আছে একদম ব্রড ডোজ বা খুব হাই ডোজে দেই, যেটা একদম ট্রিটমেন্ট পারপাসে থাকে। যখন খুবই মানে লং টার্ম মানে একটা ডেফিসিয়েন্সি হয়ে গেছে তখন কিন্তু আমরা করি কি 8 ড্রপ। এই মানে 50,000 মানে হচ্ছে কি তোমার 2 ড্রপ। আর এই ড্রপ এই ড্রপের হিসাবটা একটু জানো, যারা যারা আসলে একটু মানে অনার্স টাইপের মার্ক যাদের চলে আসবে ইনশাল্লাহ, তাদের জন্য এই জিনিসটা যে এই ড্রপ মানে হচ্ছে তোমার 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। হ্যাঁ, একটু মনে রেখো। আর তার মানে 4 ড্রপ মানে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, আর 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট যেটা হচ্ছে নর্মালি সাপ্লিমেন্টেশন দেয় ভিটামিন এ ক্যাপসুল যেটা, ওটা কিন্তু 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট হয় নর্মালি, এবং ওইটা হচ্ছে 2 ড্রপ, বুঝছো? নর্মাল হিসাবে এটা। আর হচ্ছে কি আমরা ভিটামিন এর থেকে আরেকটা যেটা বললাম যে ভিজুয়াল সাইকেল, ডার্ক অ্যাডাপ্টেশন, লাইট অ্যাডাপ্টেশন, এটা একটু পড়বে। এটা হচ্ছে খুব ভালো মার্কস পেতে যাদেরকে দিবে তাদের ক্ষেত্রে এই মেকানিজমটা একটু আস্ক করবে। এটা তোমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে যেখানে তোমাদের সহজ মনে হয় পড়ে ফেলবা। আচ্ছা, এরপর আসি আমরা হচ্ছে ভিটামিন এ তো গেল, ভিটামিন এটা এখানেই শেষ। তারপর আসি হচ্ছে আমাদের লাগবে ভিটামিন ডি। ভিটামিন ডি এর ফর্ম আমরা জানি ক্যালসিফেরল। আর হচ্ছে গিয়ে আমরা এটা 3 ফর্মে ন্যাচারালি এক্সিস্ট করে।
আর্গোক্যালসিফেরল আর হচ্ছে কোলেক্যালসিফেরল। কোলেক্যালসিফেরলটা হচ্ছে আমাদের এনিমেলদের, আমরা জানি এটা, আর আর্গোটা হচ্ছে প্ল্যান্টের। আর আমাদের যে ভিটামিন ডি এর কিছু প্রো ভিটামিন আছে, যেমন আর্গোস্টেরল আর একটা হচ্ছে 7-ডিহাইড্রোকোলেস্টেরল। ভিটামিন এ এর প্রো ভিটামিনটা যেমন ছিল আমাদের বিটা ক্যারোটিন, ঠিক তেমনি এখানেও কিন্তু আর্গোস্টেরল আর হচ্ছে 7-ডিহাইড্রোকোলেস্টেরল, এই দুটো হচ্ছে আমাদের প্রো ভিটামিন আছে। আর লাগবে সোর্সেস অফ দ্য ভিটামিন ডি3 আর কোলেক্যালসিফেরল, যেটা এক্সোজেনাস সোর্স আছে, এন্ডোজেনাস সোর্স আছে। এন্ডোজেনাস সোর্স তো আমরা জানি, স্কিনে আমাদের যে প্রিকারসার থাকে কিছু স্টেরয়েড প্রিকারসার, যে সেটাকে আমরা বলি 7-ডিহাইড্রোকোলেস্টেরল। এটা হচ্ছে আমাদের স্কিনে থাকে, যেটা হচ্ছে সিনথেসাইজ হয় আমাদের। তারপর এটা হচ্ছে আলটিমেটলি আমাদের লিভারে এসে হচ্ছে 7-ডিহাইড্রোকোলেস্টেরল, ক্যালসিফেরল যেটা থাকে ওটা কিন্তু আমাদের, কোলেক্যালসিফেরলটা আমাদের স্কিনে থাকে। আর হচ্ছে সরি একটু ভুল হচ্ছে, 7-ডিহাইড্রোকোলেস্টেরলটা আমাদের স্কিনে থাকে। তো ওইটা আল্ট্রাভায়োলেট রে যখন প্রেজেন্সে আসে, কন্ট্যাক্টে আসে, তখন কিন্তু এটা কনভার্ট হয় কোলেক্যালসিফেরলে। 7-ডিহাইড্রোকোলেস্টেরলটা কনভার্টেড টু কোলেক্যালসিফেরল। আর ডায়েটারি যে ফর্মটা, ওটা তো আমরা ডিরেক্টলি কোলেক্যালসিফেরল পাচ্ছি। এই কোলেক্যালসিফেরলটা লিভারে এসে একটা এনজাইমের কাছে থাকে লিভারে, সেটা হচ্ছে 25 হাইড্রোক্সিলেজ। এই 25 হাইড্রোক্সিলেজের কন্ট্যাক্টে এসে 25 পজিশনে হাইড্রোক্সিলেশন করে। এটা বোঝাই যাচ্ছে হাইড্রোক্সিলেজ এনজাইম 25 হাইড্রোক্সিলেজ। 25 পজিশনে হাইড্রোক্সিলেশন হয় 25 হাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, তার যেটাকে আমরা বলি ক্যালসিডায়ল, তাই না? এবং এইটা হচ্ছে যখন আলফা 1 হাইড্রোক্সিলেজ এনজাইমের কন্ট্যাক্টে আসে, এই এনজাইমটা থাকে হচ্ছে কিডনিতে, তখনই কিন্তু এটা 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরলে কনভার্ট হয়। এটা কিন্তু ইনভেরিয়েবলি লাগবে, এটা কিন্তু একদমই বেসিক, এটা না পারলে কিন্তু পাসই হয় না। ভিটামিন ডি এর মেকানিজম অফ অ্যাকশন এবং ফাংশন লাগবে, এটার সাথে প্যারাথাইরয়েড হরমোন এর একটা রিলেশন আছে, এটা লাগে। আর হচ্ছে গিয়ে এটা তো মেইনলি বোন মিনারেলাইজেশনে হেল্প করছে। তারপর এটা ডেফিসিয়েন্সিতে কি হয় আমরা জানি, এটা আরডি, এটা কিন্তু খুব সহজভাবে মনে রাখা যায়, 200 থেকে 400 ইন্টারন্যাশনাল ইউনিট। এটা ডেফিসিয়েন্সি যে চিলড্রেনে কি হচ্ছে, অ্যাডাল্টে কি হচ্ছে, এটা ভাইবা কোয়েশ্চেন। চিলড্রেনে হচ্ছে আমরা জানি রিকেটস হয়, নিউট্রিশনাল রিকেট যেটাকে বলি। আর অ্যাডাল্টে হয় হচ্ছে অস্টিওম্যালেশিয়া। ভুলেও এটা অস্টিওপোরোসিস বলতে যাবা না, টিচাররা কিন্তু খুবই মাইন্ড করে, এটা কিন্তু অস্টিওম্যালেশিয়া হয় অ্যাডাল্টে। পোর বোন মিনারেলাইজেশন হয়, হ্যাঁ, ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি, এটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। আবার ভিটামিন ডি টাকে একটা ভাইবা এবং রিটেনের শর্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভিটামিন ডি হচ্ছে হরমোন বলা হয় কিছু সময়, কারণ আমরা জানি হরমোনটা হচ্ছে গিয়ে একটা জায়গায় প্রডিউস হয়ে এক জায়গায় চলে যায়, ট্রাভেল করে, এবং আলটিমেটলি ব্লাডের মাধ্যমে ডিস্টাল সাইটে গিয়ে এটা অ্যাকশন করে। ঠিক তেমনি ভিটামিন ডিটাও কিন্তু আমার স্কিনে থাকছে প্রিকারসর বা ডাইটারির মাধ্যমে, জিআইটি থেকে লিভারে গেল, লিভার থেকে কিডনিতে গেল, তারপর এটা অ্যাক্টিভেট হলো। অ্যাক্টিভেট হওয়ার পরেও কিন্তু এটা যে কাজ করছে, প্যারাথাইরয়েড হরমোন বা যেটাই বলো তুমি, যেটা তোমার প্যারাথাইরয়েড হরমোন ইনডিউসড বোন রিজার্পশনই করুক, মানে বোনের ডিমিনারেলাইজেশনই করুক, বা হচ্ছে গিয়ে প্যারাথাইরয়েড ইনডিউসড ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করুক, যেটাই, এটা কিন্তু রেনাল ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন, তাই না? বুঝতে পারছো আশা করি। তো এটা কিডনিতে কাজ করছে, এটা বোনে কাজ করছে, মানে ডিস্টেন্স সাইডে চলে যাচ্ছে, এটা ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটি, তাই কিন্তু এটাকে আমরা বলি হরমোন। এটা ভাইবা কোয়েশ্চেন, এটা টিচারদের বুঝিয়ে দিতে হয়, একটু সুন্দর করে বুঝায় বলতে পারলে ভালো। হাইপার ভিটামিনোসিস আছে এখানে, আমরা জানি এখানে টক্সিসিটি ক্রিয়েট করে, এবং এই টক্সিসিটিটা হচ্ছে গিয়ে কারণে আমাদের লস অফ অ্যাপিটাইট হতে পারে, নাউসিয়া হতে পারে, থার্স্টি একটা কন্ডিশন হতে পারে। এরপর আসে হচ্ছে ভিটামিন ই তে। ভিটামিন ই এর হচ্ছে সোর্সটা পড়বা। তারপর মেটাবলিজমে, এটা মেটাবলিজমে আগের মতোই, সব ফ্যাট সলিউবলের মেটাবলিজম একই। তারপর ফাংশনটা, এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন, তোমরা সবাই জানো, এবং এটা লিপিড পারঅক্সিডেশনকে আসলে ইনহিবিট করবে, এবং হচ্ছে গিয়ে আমাদের বায়োলজিক্যাল যে মেমব্রেন বা সেল মেমব্রেন যেটা আছে সেটাকে আলটিমেটলি সেভ করবে লিপিড পারঅক্সিডেশনের মতো একটা ধ্বংসাত্মক মেকানিজমের হাত থেকে। এবং এটা কিছু প্রোফাইলেকটিক ইউজ আছে, যেমন এটা তোমার করোনারি আর্টারি ডিজিজ প্রোফাইলেক্সিস হিসেবে ইউজ করা হয়, মানে যাদের রিস্ক থাকে করোনারি আর্টারি ডিজিজের। আবার ক্যাটারাক্টের অনসেটে কিন্তু এটা আমরা ক্যাটারাক্টের ট্রিটমেন্টের প্রোফাইলেক্সিস হিসেবে ইউজ করি। এটা হচ্ছে ফাংশন ছিল। ডেফিসিয়েন্সি আমরা জানি হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে বাচ্চাদের, নিউরোপ্যাথি ডেভেলপ করে ভিটামিন ই এর ডেফিসিয়েন্সিতে। এরপর আসলে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিটামিন এ, ভিটামিন ডি আর কে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিটামিন, একটু কিছু ভুল করলেই কিন্তু এখান থেকে আসলে ফেল করা দেয়। ভিটামিন কেও কিন্তু খুব এরকম একটা ইনভেরিয়েবলি ইম্পর্টেন্ট ভিটামিন।
এটা হচ্ছে টাইপ লাগবে, এটার সোর্স এক্সোজেনাস এন্ডোজেনাস দুইটা সোর্সই লাগবে। এন্ডোজেনাসটা আমরা জানি গাট ফ্লোরা থেকে আসে, এক্সোজেনাস সোর্স তো তোমরা খুব সুন্দরভাবে ডিটেইলসে বই থেকে দেখবা। আমার তোমাদের কাছে থাকবে যে তোমরা সব ভিটামিনের সোর্স গুলা সুন্দরভাবে যেগুলার প্রেফারেন্সের ভিত্তিতে সুন্দর করে যাতে বলতে পারো একসাথে করে সুন্দরভাবে করবা। এবং এইটা করার সময় হেল্প নিবা হচ্ছে ওই যে লিপিং কডের বললাম না, লিপিং কডের ওই টেবিলটার। আচ্ছা, এখানে এরপর আসো ভিটামিন কে এর ফাংশন লাগবে। ফাংশনে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন হচ্ছে এটা পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন অফ দ্য ক্লটিং ফ্যাক্টর আছে, যেটা যে ক্লটিং ফ্যাক্টর গুলো আসলে আমাদের ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর বলা হয়, সেটা হচ্ছে ফ্যাক্টর 2, 7, 9 আর 10। 2, 7, 9, 10 এই ফ্যাক্টর গুলা হচ্ছে কি ভিটামিন কে হেল্প লাগে বলে এটাকে আমরা ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর বলি, তোমরা ফিজিওলজিতে পড়ছো। এখন আসো এটাকে কেন বলছি। ভিটামিন কে এই যে ক্লটিং ফ্যাক্টর গুলো এগুলো তো প্রোটিন, এগুলো যখন ট্রান্সলেশন হয়, ট্রান্সলেশনের পরে এটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, এটাকে অ্যাক্টিভেট করতে হলে পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশনের প্রয়োজন হয়। এবং এই যে পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন করা হয়, এই এখানে যে এনজাইমটা লাগে মানে কার্বক্সিলেজ, গামা কার্বক্সিলেজ যে এনজাইমটা, মানে গামা মানে তো বুঝতেই পারছো, গামা মানে 3 নম্বর কার্বনকে সবসময় গামা কার্বন বলা হয়। আর কার্বক্সিলেশন মানে তো বুঝতে পারছো কার্বক্সিল গ্রুপ অ্যাড করা হবে, 3 নম্বর কার্বনে কার্বক্সিলেশন হবে আর কি। তো গামা কার্বক্সিলেশন যখন হবে তখন কিন্তু এই কার্বক্সিলেজ এনজাইমের একটা কোএনজাইম হিসেবে ভিটামিন কে টা অ্যাক্ট করছে। দ্যাটস ওয়াই ইট হেল্পস ইন দ্য পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন অফ ক্লটিং ফ্যাক্টর। মানে এই কার্বক্সিলেজ এনজাইমের কোএনজাইম হিসেবে থাকছে ভিটামিন কে। আরো এটা ব্লাড কোয়াগুলেশন হেল্প করছে, যেমন এটা ক্লট ফর্মেশন করতে হেল্প করছে। ভিটামিন কে কিছু থেরাপিউটিক ইউজ আছে, এটা কিন্তু ভাইবার জন্য ইনভেরিয়েবলি লাগে। যেমন আমরা বাচ্চাদেরকে পার্টিকুলার যারা প্রিমেচিউর নিওনেট থাকে তাদেরকে কিন্তু ভিটামিন কে এর সাপ্লিমেন্টেশন দিতে হয়, এবং এটা কিন্তু ইন্ট্রামাসকুলার ইনজেকশনের মাধ্যমে দিতেই, কারণ বাচ্চাদের গাট ফ্লোরাটা ডেভেলপ করে না যে ভিটামিন কে প্রডিউস করবে। আবার ওদের যে লিভারে যে আমরা জানি ভিটামিন গুলো কিন্তু লিভারে স্টোর থাকে, ফ্যাট সলিউবল ভিটামিন গুলো, ওদের লিভারেও কিন্তু হেপাটিক যে রিজার্ভটা ওইটাও কিন্তু খুব কম থাকে। আবার ওরা যে ব্রেস্ট মিল্কটা পায় বাচ্চারা, হ্যাঁ কোলেস্ট্রমটা পায় বা যে ব্রেস্ট মিল্ক পায়, সেখানে কিন্তু ভিটামিন কে এর কনসেন্ট্রেশনটাও খুব কম থাকে, যেহেতু এটা কোয়াগুলেশনে হেল্প করছে। আর বাচ্চাদের কিন্তু নতুন নতুন এত বেশি ট্রান্সলেশন সিনথেসিস এগুলো হবে না, তাই ওদের কিন্তু ইন্টারমাসকুলারি দেয়া হয়। মোস্টলি নিউনেট যারা প্রিম্যাচিউর থাকে তাদের বেশি দেওয়া হয়। আবার অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টদের যখন সার্জারি করা হয় তাদের সার্জারির আগেও কিন্তু ইন্টারমাসকুলার ইনজেকশন দেওয়া হয়। এটা কেন দেওয়া হয় এটাও কিন্তু লাগে। আবার ওয়ারফেরিন পয়জনিং বা ডাইকোমারল পয়জনিং কিন্তু একটা অ্যান্টিডোট হিসাবে আমরা ভিটামিন কেটাকে ইউজ করছি। এর কজ, এই যে 3টা কথা বললাম থেরাপিউটিক ইউজ কেন হচ্ছে, কখন দিচ্ছে, এটা কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে ভাইবা কোয়েশ্চেন। তারপর হচ্ছে ভিটামিন সি। আমরা ইতে চলে আসি, ওয়াটার সলিউবল ভিটামিন, নন ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন সি হচ্ছে কি আমাদের একটা রিডিউসিং এজেন্ট, এবং এটা কিন্তু আমরা জানি এটা হিট ল্যাবাইল ভিটামিন, যার কারণে আমরা এটা হচ্ছে কুক করলে ডিস্ট্রয় হয়ে যাবে। ভিটামিন সি এর সোর্সের ক্ষেত্রে আমরা সাইট্রাস ফুডের কথা বলি, যেমন আমরা একটু আগে বলছি যে যেই ফলগুলো খেতে টক, যেগুলো টক, যেমন হচ্ছে তোমার লেমন, অরেঞ্জ, তারপর হচ্ছে গিয়ে আমলকি, গুয়াভা, এগুলো আবার হচ্ছে গিয়ে গ্রিন চিলি, গ্রিন লিফি ভেজিটেবল, এগুলা কিন্তু হচ্ছে আমাদের সাইট্রাস ফুড। সাইট্রাস, তারপর হচ্ছে ভেজিটেবলস, এগুলোর কিন্তু তোমার হচ্ছে যে সোর্সের কথা বলি বা যাই বলি, এটা কিন্তু ভিটামিন সি এর একটা ইম্পর্টেন্ট এবং খুব রিচ একটা সোর্স। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা ভিটামিন সি এর ফাংশন। ভিটামিন সি এর ফাংশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন প্রথমে যদি আমরা একটু আগে ভিটামিন কে এর পরে সিটা এই জন্য বলছি যে কিন্তু ম্যাচুরেশনটা হচ্ছে ভিটামিন কে তে কিন্তু গামা কার্বক্সিলেশন হয়েছিল, তাই না, পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন। এখানেও পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন হয়, কিন্তু এখানে হাইড্রোক্সিলেশন হয়। হ্যাঁ, এখানে কি হয়, এই যে কোলাজেন ফাইবার গুলো থাকে আমাদের শরীরে, সেই কোলাজেন এখানে হয় পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন অফ দা কোলাজেন ফাইবার। এখানে কি হয়, এটুকু বললে কিন্তু হবে না, ভাইবাতে তুমি যদি গুছিয়ে সুন্দরভাবে একবারে বলে ফেলতে পারো পুরো মেকানিজমটা, টিচাররা খুব খুশি হয়ে যান। তো আমি বাংলায় বলি, ইংলিশে তো তোমাদের বইতে লেখাই আছে, আর ইংলিশে চাইলেও বলা যায়, বাট একটু সহজ করেই বলি। যেমন আমাদের যে প্রোলিন এবং কোলাজেন ফাইবারে একটা আমরা জানি প্রোটিন, সেখানে কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে যেহেতু প্রোটিন, তো এখানে প্রোলিন এবং লাইসিন রেসিডিউ থাকে, মানে অ্যামাইনো অ্যাসিড থাকে। এই অ্যামাইনো অ্যাসিড গুলা যখন সিনথেসিস হয়ে যায় পুরো প্রোটিনটা, তারপরে এটা যখন ম্যাচুরেশন হবে
ট্রান্সলেশনের পর, তখন এখানে হাইড্রোক্সিলেশন হয়। এই হাইড্রোক্সিলেশনটা করে হচ্ছে হাইড্রোক্সিলেস এনজাইম। আর ভিটামিন সিটা এই হাইড্রোক্সিলেস এনজাইমেরই একটা কোএনজাইম হিসেবে কাজ করছে। যদি ভিটামিন সি না থাকে তাহলে কিন্তু হাইড্রোক্সিলেস এনজাইমটা এই ম্যাচুরেশনটা করতে পারবে না। তার মানে পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন অফ কোলাজেন হবে। আর আমরা জানি আমাদের স্কিনে কোলাজেন দিয়ে কিন্তু আমাদের আলটিমেটলি স্কিন হয়। এই যে আমাদের উন্ড হয় এক জায়গায়, আমরা কিন্তু খেয়াল করলে দেখবো ছোটখাটো উন্ড যেগুলো আমাদের হয় ওগুলো কিন্তু একা একা হিল হয়ে যায়। যাদের ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকে তাদের কিন্তু উন্ড হিলিং হতে পারে না। তাই এখন এখানে আরো একটা ভাইবা কোশ্চেন, যে সার্জারির পরে আমরা এই জন্য, তোমরা তো সার্জারি ওয়ার্ডে যাওনি, তোমরা তো 3rd ইয়ার ইনশাল্লাহ ওয়ার্ডে যাবে, তখন দেখবা যে যে কোনো মানে আমাদের সার্জন টিচাররা ক্লাস নেন তখনই কিন্তু বেড সাইডে, তখন টিচার পেশেন্ট দেখার পরপরই কিন্তু বলেন বেশি বেশি লেবু খাবেন, বেশি বেশি অরেঞ্জ বা লেবু বা হচ্ছে ভিটামিন সি জাতীয় জিনিস খাবেন, কারণ কিন্তু হিলিং হেল্প করছে। শুধু তাই না, ভিটামিন সি খুবই ইম্পর্টেন্ট একটা ভিটামিন, যে এই ভিটামিনটা তোমার আয়রন অ্যাবজর্পশনে হেল্প করছে। এখন আয়রন অ্যাবজর্পশনের সময় আমরা কিন্তু এটা জিজ্ঞাসা করার একটা কোশ্চেন, যে আমরা ডায়েটারি যেটা খাই সেটা কি ফেরাস ফর্ম, আর অ্যাবজর্ব করি সেটা কি ফেরিক ফর্ম না ফেরাস ফর্ম। এভাবে আমরা সবসময় এটা গুলাই। মনে রাখবা আমাদের বডিতে আমরা ডায়েটারি যে আয়রনটা পাচ্ছি ওটা সবসময় ফেরিক ফর্মে, এবং এই ফেরিক আয়রনটা কম আমরা মানে কি আস না, মনে রাখবা আমরা মানে হচ্ছে আস। আমরা ফর্মে খাইতে পারলেও আমাদের শরীর ফেরিক ফর্মে নিতে পারে না। আস মানে হচ্ছে আওয়ার বডি, মনে রাখবা আওয়ার বডি ক্যানট অ্যাবজর্ব দ্য ফেরিক ফর্ম। তাই আমরা আওয়ার মানে আস, আমরা ফেরাস ফর্মে নিই, আস ফেরাস, এভাবে মনে রাখবো। আমাদের অ্যাবজর্পশন হয় হচ্ছে ফেরাস ফর্মে। এই ফেরিক ফর্মটাকে ফেরাস ফর্মে রিডাকশন করতে যে হেল্প করছে, সেই ভিটামিন রিডিউসিং এজেন্ট হিসেবে যে কাজ করছে সে হচ্ছে ভিটামিন সি। এটাও একটা ভাইবা কোশ্চেন। তারপর এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। তারপর এটা সেরাম কোলেস্টেরল কনসেন্ট্রেশন কমায়, যার কারণে আমাদের ওল্ড এজে যাদের কোলেস্টেরল কম বেশি থাকে তাদের কিন্তু আমরা ভিটামিন সিটা হচ্ছে বেশি বেশি খেতে বলে। এরপর আসে ডেফিসিয়েন্সি, স্কার্বির ফিচার লাগবে, স্কার্বির ডেফিনিশন লাগবে। এটা কিন্তু ভাইবা রিটেন সব জায়গার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আসি হচ্ছে আমরা ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিনে চলে আসি, থায়ামিন। ভিটামিন বি কমপ্লেক্স থেকে আসলে তেমন আলাদা করে বলার মতো কিছু নেই। সবার অ্যাক্টিভ ফর্ম পড়বা, সবার ডায়েটারি সোর্স গুলো ইম্পর্টেন্ট, এবং এদের যে ফাংশন গুলো আছে মানে এরা কোন কোন এনজাইমকে ক্যাটালাইজ করছে এটা লাগবে। এখন স্পেসিফিক্যালি যদি ডেফিসিয়েন্সির কথা বলি, ভিটামিন বি1 বা থায়ামিন ডেফিসিয়েন্সিতে কিন্তু ড্রাই বেরি হয়। এখানে ড্রাই বেরি, ওয়েট বেরি, ড্রাই বেরিটা কেমন, ওয়েট বেরিটা কেমন, ওয়েট বেরি আমরা কার্ডিয়াক বেরি বলি। তারপর ভার্নিক্স এনকেফালোপ্যাথি থাকে, কোর্সাকফ সাইকোসিস থাকে। এই জিনিসগুলো কি এটা একটু জাস্ট জানতে হবে। এরপর এসে হচ্ছে রিবোফ্লাভিন বা ভিটামিন বি2। রিবোফ্লাভিনের সোর্স, তারপর অ্যাক্টিভ ফর্ম মানে কোএনজাইম ফর্মটা পড়বা। তারপর এটার ফাংশন মোটামুটি এনার্জি মেটাবলিজম এরা সবাই হেল্প করবে। এটা ডেফিসিয়েন্সি হলে আমাদের কি হয়, আমরা সবাই মোটামুটি এগুলোর সাথে পরিচিত। রিবোফ্লাভিনে কি হয়, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হয়, গ্লসাইটিস হয়, মানে আমাদের যে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ হয় এখানে কিন্তু অ্যাঙ্গেলে স্টোমাটাইটিস হয়। তারপর গ্লসাইটিস মানে জিহ্বায়, যেটা আমাদের টাঙে কিন্তু আমাদের ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়। তারপর ডার্মাটাইটিস হতে পারে, চিলোসিস হতে পারে। এগুলা খুব সুন্দর, মানে তোমরা এগুলো ছবি দেখে দেখে মনে রাখবে, তাহলে মনে থাকবে। এরপর আসো নায়াসিন বা নিকোটিক অ্যাসিড বা নিকোটিনামাইড যেটাই বলো, বা ভিটামিন বি3। এটা হচ্ছে গিয়ে কিন্তু এন্ডোজেনাস সোর্স আছে। এটা এটা একটু লাগে যে এটা কোথা থেকে আসে, ট্রিপ্টোফ্যান থেকে আসে। 1 মিলিগ্রাম ট্রিপ্টোফ্যান সিনথেসাইজ করতে কিন্তু আমাদের 1 মিলিগ্রাম নায়াসিন বা নিকোটিনামাইড অ্যাসিড সিনথেসাইজ করতে বা ভিটামিন বি3 সিনথেসাইজ করতে আমাদের লাগে অলমোস্ট 60 মিলিগ্রাম অফ ট্রিপ্টোফ্যান। তারপর ফাংশনাল কি আছে এটা একটু দেখবা, অ্যাক্টিভ ফর্ম তো লাগবে। তারপর থেরাপিউটিক ইউজ লাগবে। এখানে আমরা প্লাজমা কোলেস্টেরল কমানোর জন্য কিন্তু নায়াসিনটাকে থেরাপিউটিক্যালি ইউজ করা হয়। তারপর ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে নায়াসিনের ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারটা খুবই ধরে ভাইবাতে, প্যালেগ্রা হয়। এই প্যালেগ্রাতে আমাদের কি কি ম্যানিফেস্টেশন থাকে আমরা মনে রাখি 3D দিয়ে, ডায়রিয়া, ডার্মাটাইটিস আর হচ্ছে ডিমেনশিয়া, এভাবে মনে রাখি। তারপর হচ্ছে গিয়ে প্যান্টোথেনিক অ্যাসিড, ডায়েটারি সোর্স লাগবে, এখানেও ফাংশন লাগবে। এটা ডেফিসিয়েন্সিতে আমরা জানি পেরিফেরাল নার্ভ ড্যামেজ হয়। তারপর একটু বয়স হয়ে গেলে গ্রামে দেখবা একটু বেশি কমপ্লেন করে যে হাত জ্বালা করছে, মানে বার্নিং ফুড সিনড্রোম বলা হয় এটাকে। এটা কিন্তু আমাদের প্যান্টোথেনিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির কারণে হয় তখন। তারপর স্ট্যাগারিং গেট মানে অ্যালকোহল, কেউ যদি হচ্ছে গিয়ে একটু মাতাল টাইপের থাকে, দেখো না যে মুভিতে যেরকম দেখায় যে হেঁটে চলে পড়ে যাচ্ছে, ব্যালেন্স রাখতে পারছে না, তো ওরকম আর কি স্ট্যাগারিং গেট ওটাকে বলে। এটাও হচ্ছে একটু মনে রাখবা। ফাংশন গুলা লাগবে, যে অ্যাক্টিভ ফর্ম, ফাংশন,
সোর্স আর হচ্ছে কি এটা ডেফিসিয়েন্সি, এগুলো হচ্ছে মেনলি লাগে। তারপর পাইরিডক্সিন থেকেও একই সোর্স লাগবে, অ্যাক্টিভ ফর্ম লাগবে। এখানে 3টা ফর্ম আছে, পাইরিডক্সিন, পাইরিডক্সাল, পাইরিডক্সামিন। ফাংশন গুলো খুবই ইম্পর্টেন্ট এখানে। এটারও ডেফিসিয়েন্সিতে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, এটা লাগে একটু। তারপর একটু আগে বললাম যে অ্যানিমিয়া হয়, এখানে কোন ধরনের অ্যানিমিয়া হয় এটা ভাইবা কোশ্চেন। বায়োটিনটা খুব ইম্পর্টেন্ট, আর বায়োটিন, ফলিক অ্যাসিড আর ভিটামিন বি12, এই তিনটেই এখন বাকি। এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বায়োটিন থেকে যেমন আমরা জানি আমাদের এন্ডোজেনাসলি গাট ফ্লোরা থেকে বায়োটিন হয়, এবং এই গাট ফ্লোরা থেকে এই বায়োটিনই একমাত্র ভিটামিন যেটা কিনা গাট ফ্লোরা যেটা করছে এটাই হচ্ছে অ্যাডকুয়েটলি সিনথেসিস করতে পারে। মানে তারপরে আমাদের ডাইটারি সোর্স গুলো কি কি একটু লাগে, যেখানে এন্ডোজেনাস এক্সোজেনাস দুইটা থাকবে, সবার আগে এন্ডোজেনাস সোর্স গুলো ভাইবাতে। আর এক্সোজেনাসটাকে সবসময় ভাগ করে বলবো প্ল্যান্ট সোর্স, এনিম্যাল সোর্স। তাহলে ইনশাল্লাহ জিনিসটা একটু সুন্দরভাবে গুছানো হবে। আর এভাবে প্র্যাকটিস করে যাতে ভাইবার সময় ফ্লুয়েন্টলি এভাবে বলতে পারো। এক্সোজেনাস বলে একটা প্ল্যান্ট বললা, একটা এলিমেন্ট বললা, মানে ইচ্ছা মতো বানায় চানায় মানে মনি করে বলা, এই জিনিসটা না আসলে হয় কি ইমপ্রেশনটা খারাপ হয়ে যায় আমাদের ভাইবাতে। আর ভাইবাতে শুরুতেই যখন ইমপ্রেশন খারাপ হয় তখন কিন্তু যতই পারো না কেন আসলে টিচারদের যে একটু মানে কেমন জানি মন খারাপ হয়ে যায়, মনে হয় যে না ও মনে হয় ঠিক মতো পারে না, এরকম মনে হয়। যাই বলবা গুছায় একটু কনফিডেন্টলি বলার ট্রাই করবা, হয় দরকার লাগলে একটু মনে করে নিলা, তাও গুছায় কনফিডেন্টলি বলবা। তারপরে সে হচ্ছে কি আমাদের বায়োটিনের আমরা একটা জিনিস এখান থেকে লাগে যে রয় কাঁচা ডিম, অনেকে কাঁচা ডিম অনেক মানে পছন্দ, হ্যাঁ আমি পার্সোনালি একদমই পছন্দ করি না। তো হচ্ছে কাঁচা ডিম থেকে একটা জিনিস থাকে এভিডিন, রয় কন্টেন্টস এভিডিন, এবং এই এভিডিনটা কিন্তু বায়োটিনের অ্যাবজর্পশনে একটা ইম্পেয়ারমেন্ট ক্রিয়েট করে। সো এভিডিন থাকলে কেউ যদি এভিডিন থাকে কারোর বেশি, তাহলে কিন্তু গাট ফ্লোরা থেকে যদি অ্যাডিকুয়েটলি সিনথেসিস হয় কিন্তু ম্যাল অ্যাবজর্পশন হবে, তাই কিন্তু অ্যাবজর্পশন হবে না। সো এখানে এভিডিন জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটা ভাইবার একটা কোশ্চেন ছিল। তারপর হচ্ছে ডেফিসিয়েন্সিতে কি হয়, ডার্মাটাইটিস হয়, কার্বোহাইড্রেট ফ্যাট মেটাবলিজম যেটা সেটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট হয়। ফলিক অ্যাসিড থেকে অনেক কিছু লাগে। ফলিক অ্যাসিডের হচ্ছে তোমার আমরা জানি প্রথমে ফলেট থাকে, এটা ডাইহাইড্রোফোলেট হয় ফোলেট রিডাকটেজের মাধ্যমে, আবার রিডাকশন হয় ডাইহাইড্রোফোলেট থেকে হয় ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইমের মাধ্যমে টেট্রাহাইড্রোফোলেট হয়। এই টেট্রাহাইড্রোফোলেটটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এটার কেমিস্ট্রিটা একটু দেখবা, এটার ডাইটারি সোর্সটা খুবই ইম্পর্টেন্ট, প্ল্যান্ট সোর্স অ্যানিমাল সোর্স আলাদা করে পড়বে, ফাংশনটা একটু দেখবে। আচ্ছা দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে আমাদের যে ফলিক অ্যাসিডটাও তো হচ্ছে কি আমাদের কি বলবো, ফলিক অ্যাসিডটা আমাদের বডিতে হচ্ছে জমা থাকে তাই না? ফলিক অ্যাসিড হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন হওয়া সত্ত্বেও আমাদের বডিতে জমা থাকে কিছু পরিমাণে, এবং এই অ্যামাউন্টটা অ্যাবাউট 12 to 15 মিলিগ্রাম। এর জন্য আমাদের বডিতে যদি প্রায় 4 to 6 মান্থ আমাদের ফলিক অ্যাসিড একটু কমও থাকে, মানে আমরা ইনটেক না করি, তাও কিন্তু আমাদের লিভারে যদি জমা থাকে তাহলে ওই 4 থেকে 6 মাস কোনো ডেফিসিয়েন্সি দেখা দিবে না। কিন্তু এই জন্য ফলিক অ্যাসিডটা একটু অনেকেরই ডেফিসিয়েন্সি দেখা দেয়, বিশেষ করে মেয়েদের। ফলিক অ্যাসিডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেমন এটা খুবই ইম্পর্টেন্ট কিছু ফাংশন আছে, যেমন এটা একটা কার্বন ইউনিট ট্রান্সফার করতে হেল্প করে, এবং এই কার্বন ইউনিটটা ট্রান্সফার না হলে আলটিমেটলি কিন্তু আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পর্যন্ত হয়ে যায়, তোমরা জানো। ফোলেট ট্র্যাপটা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ফোলেট ট্র্যাপ রিটেন ভাইবা মানে এমসিকিউ সব জায়গার জন্য খুব ইম্পর্টেন্ট। ফাংশনটা ফলিক অ্যাসিডের একদম ঠাটা মুখস্থ লাগবে। তারপর ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় তাই না? কারণ আমাদের ফলিক অ্যাসিডটা আমাদের ডিএনএ সিনথেসিসের জন্য লাগে, যদি ডিএনএ সিনথেসিস ঠিক মতো না হয় তাহলে আমাদের ইম্যাচিউর আরবিসি হয়। এই ইম্যাচিউর আরবিসি গুলো আমাদের সার্কুলেশনে চলে আসলে হয় কি শেপ গুলা ঠিক মতো মানে ছোট ম্যাচিউর না হলে তো শেপ গুলো ছোট হতে পারে না, বাইকনকেভ শেপ হতে পারে না। তো ব্লাড ভেসেল দিয়ে যখন যায় তখন খুব ইজিলি ব্রেক ডাউন হয়ে যায়, এবং যার জন্য আমাদের এনিমিয়া ডেভেলপ করে। এবং পেরিফেরাল সার্কুলেশন থেকে যে বড় লার্জ মেগালোব্লাস্ট আসছে আমাদের ব্লাডে, পেরিফেরাল সার্কুলেশনে বোন ম্যারো থেকে যে আসছে, সেটা কিন্তু এটার জন্য আমরা মিলিয়ে এটাকে মেগালোব্লাস্টিক এনিমিয়া বলছি। তো এটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে ইংলিশে বলা। তারপর গ্রোথ ফেলিয়ার হয়, জিআইটি ডিস্টারবেন্স হয়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট হয় প্রেগনেন্সিতে। এর জন্য বলা হয় যে প্রেগনেন্সি যে প্রিপারেটরি যে টাইমটা, মানে কেউ যদি প্ল্যানিং স্টেজে থাকে তাদেরকে কিন্তু বলা হয় যে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনে রাখতে, কারণ বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট হয় ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি। তারপর হচ্ছে কোবালামিন, ভিটামিন বি12। আচ্ছা ফলিক অ্যাসিড থেকে কিন্তু আরডিটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াটার সলিউবল ভিটামিনের কিন্তু এতক্ষণ আরডি তো ইম্পর্টেন্ট বলি নেই, কিন্তু ফলিক অ্যাসিডের আরডিটা খুব ইম্পর্টেন্ট। ফলিক অ্যাসিডের তো আরডিটা বাচ্চাদের কত, প্রেগনেন্সিতে ইনফ্যান্টের 50 মাইক্রোগ্রাম আমরা জানি, চিলড্রেনের 100 থেকে 300 মাইক্রোগ্রাম, অ্যাডাল্টের 400, প্রেগনেন্সিতে তার ডাবল 800, ল্যাকটেশনের সময় 400 থেকে নর্মাল 400 থেকে 100 বেশি, মানে 500 মাইক্রোগ্রাম।
এভাবে মনে রাখবা। এটা কিন্তু রিটেনে বা সব জায়গায় আসে, এমসিকিউ তো আসে। এই আরডিএটা খুব ইম্পর্টেন্ট। এবার আসি কোবালামিন, প্রবাবলি আমাদের আজকের লাস্ট টপিক কোবালামিন। কোবালামিনের মধ্যে থেকে কেমিস্ট্রি লাগবে, কিছু ফাংশনাল ফর্ম আছে, কোনটা বেশি কমার্শিয়াল ফর্ম, কোনটা হচ্ছে আমাদের সার্কুলেটরি ফর্ম বডির, কোনটা আমাদের স্টোরেজ ফর্ম, এগুলো হচ্ছে কোয়েশ্চেন। কোবালামিনের কিন্তু এন্ডোজেনাস সোর্স আছে, মানে গাট ফ্লোরা থেকে আসে। এবং কোবালামিনের ফাংশন লাগবে, যেমন হিমোসিস্টিন যে মিথিওনিন হচ্ছে, মানে মিথিওনিন তো আমরা জানি, মিথিওনিন হচ্ছে আমাদের ডিএনএ সিনথেসিসে হেল্প লাগে, আবার পিউরিন পাইরিমিডিন এগুলা হচ্ছে আমাদের খুব দরকারি, আমরা সবাই জানি এগুলো। তো হিমোসিস্টিন থেকে মিথিওনিন হতে গেলে আমাদের এখানে একটা ফোলিক অ্যাসিডকে টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট হতে হয়, তাই না? এবং এই যে রিঅ্যাকশনটা এখানে কিন্তু মিথাইল কোবালামিন কোএনজাইম হিসেবে কাজ করে। এখানে এনজাইমটার নাম হচ্ছে মিথিওনিন সিনথেস, এবং এই এনজাইমের কোএনজাইম হিসেবে কাজ করে মিথাইল কোবালামিন, মানে ভিটামিন বি12 কোবালামিন। আবার প্রোপাইনাল কোয়ে থেকে সাকসিনাল কোয়ে হচ্ছে টিসিএ সাইকেলে, এটাও কিন্তু আমাদের এখানে কিন্তু কোবালামিন থাকবে কোএনজাইম হিসেবে। মাইলিন শীটের ফর্মেশনে হেল্প করবে। তারপর হচ্ছে ব্লাড সেলের সিনথেসিস, মানে মানে ফোলেট ট্র্যাপ, যেটা 1 কার্বন ইউনিট যে ফোলিক অ্যাসিডটা করছিল, সেখানেও কিন্তু হেমোপয়েসিসের মাধ্যমে হেল্প করছে। তারপর হচ্ছে ডেফিসিয়েন্সি, মেগালোব্লাস্টিক এনিমিয়া পুরো মেকানিজমটা এখানে লাগে। তারপর নিউরাল টিউবে কি কি নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি হয়, যেমন আমরা জানি ভিটামিন বি12 এ কি হয়, সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, এটা কিন্তু এই টার্মটা বলতেই হয়। তারপর পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, ডিমেনশিয়া মানে কিছু মনে থাকে না, মেমোরি লস হয়, অপটিক নার্ভে অ্যাট্রফি হতে পারে। তারপর যদি বেশি বেশি হোমোসিস্টিন জমা হয়ে যায়, মানে এই হোমোসিস্টিন যদি মেথিওনিনে কনভার্ট না হতে পারে, ওটাকে কিন্তু আমরা বলি হাইপার ক্রোমোসিস্টোনেমিয়া, মানে ব্লাডে, নেমিয়া মানে মনে রাখবা ব্লাড, আর হাইপার হাইপার হোমোসিস্টিনেমিয়া, হাইপার হোমোসিস্টিনেমিয়া মানে যখন ব্লাডে বেশি বেশি হোমোসিস্টিন জমা হয়ে যাচ্ছে, মেথিওনিনে যখন কনভার্ট হতে পারছে না। আবার অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ হতে পারে। মোটামুটি এগুলোই ছিল। তারপর পার্নিশিয়াস এনিমিয়া কি, আচ্ছা আরডিএটা হচ্ছে যেমন ফলিক অ্যাসিডেরও লাগে, তেমনি তোমার ভিটামিন বি12 এরও লাগে। এরপর আসি পার্নিশিয়াস এনিমিয়া। পার্নিশিয়াস এনিমিয়াটা কি? পার্নিশিয়াস এনিমিয়াটা কিন্তু আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টরের যে ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন বি12 কে কিন্তু আমরা বলি তাই না এক্সট্রিনসিক ফ্যাক্টর। এটা কিন্তু ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ দ্য ক্যাসিলের সাথে বান্ড করে, এবং এটার একটা মেকানিজম আছে। ভিটামিন বি12 এর যে কোবালামিন, এটার যে একটা মেকানিজম আছে আমরা জানি, এটা কিন্তু সত্যনারায়ণ স্যারের বইতে আমরা কিভাবে স্যালাইভা থেকে শুরু করে ভিটামিন বি12টা কিভাবে একদম টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়ামে গিয়ে অ্যাবজর্পশন হলো, আবার ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে বাইন্ড করে কোথায়, তারপরে সেলটাতে এটা কার মাধ্যমে, একটা প্রোটিন কার মাধ্যমে এই ভিটামিন বি12টা হচ্ছে প্রিজার্ভ থাকছে, তার স্ট্রাকচারটা, এইসব টুকিটাকি কোশ্চেনের অ্যান্সার গুলো তোমরা সত্যনারায়ণ স্যারের বই থেকে একটু পড়বা। ভিটামিন বি12 এর অ্যাবজর্পশনটা খুবই ইম্পর্টেন্ট পাইবার জন্য। এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে কিন্তু আমাদের পার্নিশিয়াস এনিমিয়া হয়। আর ভিটামিন বি12 এর যে ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিডের যে ডেফিসিয়েন্সি, সেটাতে কিন্তু মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়। এটা কিন্তু খুব গোলাই, এটা গলানো যাবে না, এটা ভাইবার কোশ্চেন, এমসিকিউর কোশ্চেন। তারপর ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয় মোটামুটি অটো ইমিউনো কিছু গ্যাস্ট্রিক প্যারাটাল সেলের ডিজিজে। তারপর হচ্ছে অ্যান্টি ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে কোনো কারণে, আবার যাদের গ্যাস্ট্রেকটমি হয়, টোটাল পার্শিয়াল গ্যাস্ট্রেকটমি মানে স্টমাকটাকে কিছু অংশ বা পুরো স্টমাকটা কেটে ফেলে, তাদেরকে কিন্তু ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডেফিসিয়েন্সিটা হয়। মোটামুটি এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের পার্নিশিয়াস এনিমিয়াটা হয়। তো পার্নিশিয়াস এনিমিয়াটা আসলে একটা ওয়ান কাইন্ড অফ মেগালোপ্লাস্টিক এনিমিয়াই। আচ্ছা, তো এই মোটামুটি ছিল আমাদের ভিটামিন, এবং হচ্ছে পুরো যে কি বলবো, পুরো আমাদের যেটা চেয়েছিলাম এটা পুরোটাই এখানে ছিল। বায়োফিজিক্স এবং ভিটামিন সব এতটুকুর মধ্যে ইনশাআল্লাহ কভার হয়ে যাবে তোমাদের। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি যে সমস্যাটা আমরা বরাবরই সম্মুখীন করে থাকি, সেটা হচ্ছে কোন টপিকটা কোন বই থেকে পড়বো বা কোন জায়গা থেকে পড়বো, জিনিসগুলো আপনি এত সুন্দর করে গুছিয়ে বলেছেন, এত স্পেসিফিক্যালি বলেছেন যে আমি দাগানো অবস্থায় এখন বই খুললেই জাস্ট আমাদের সবার কাছে পড়াটা। খুবই ভালো লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আপু আপনার এই যে এভাবে পড়ার, আপু আপনি কি এভাবে 3-4টা বই নিয়েই পড়তেন? আমার নিজের কাছেই খুব ভয় লাগতেছে দেখে জিনিসটা, এত হ্যাঁ আয়ত্ত হ্যাঁ 3-4টা বই। হ্যাঁ, আমার না এটা খুব বদ অভ্যাস, বুঝছো?
এটা আমার খুব বদ অভ্যাসই আমি বলি, যে বই নিয়ে যখন বসি আমি পড়তে বসলে আমার একসাথে অনেকগুলো বই খোলা হয়ে যায়। কারণ আমি এক একটা না, টপিক আসলে করি কি, এই জিনিসটা আমাদের আসলে তোমাদের যেমন গাইডলাইন পাচ্ছ, আমাদের সময় কিন্তু বলার কেউ ছিল না এরকম। আমি আসলে সময় পাইনি, হয়তো বা বলতেন আপুরা কিছু কিছু সময়, সব সময় বলতে বলতে হয়তো বা সময় পাইনি, বা আমি হয়তো বা জানতে পারিনি আপুদের থেকে যে কোন টপিকটা কোন বই থেকে পড়লে ভালো হবে। তো এই এটা আসলে করতে আসলে একটু অনেক সময় লাগে। যেমন তুমি পুরো চ্যাপ্টারটা যখন 3টা বই থেকে পড়বা, তার ভিত্তিতে কিন্তু তুমি বুঝতে পারবা যে কোথায় কোন টপিকটা ভালো আছে। বা আমরা নর্মালি পরীক্ষার আগে কি করি, গাইড পড়ে রিটেনের আগে, তাই না? তো জি আপু, গাইডের বাইরে কি 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 পড়তে হবে, লেকচারের বাইরে কি কি পড়তে হবে, টিচারটা কোন বইটা প্রেফার করছেন, এই টপিকটা এখানে ভালো আছে। তো এই জিনিসগুলোর জন্য আসলে এই এই কথাগুলো বলা। আর হ্যাঁ আপু, তোমরা যদি এরকম করে একটু পড়ো, একটু কষ্ট হবে আমি জানি, বইগুলো কালেক্ট করা বা হচ্ছে একটু নোটগুলোকে একসাথে করা। একসাথে না করলেও যদি বইগুলোও থাকে, তাহলে কিন্তু একসাথে খুলে একসাথে দেখে নিতে পারবা। না আপু, সত্যিকার কথা আপনার যে স্লাইড গুলো স্পেশালি টিচারদের কাছে আমরা যে ভুলগুলো আসলেই করে থাকি, মানে একটা বলতে যে আরেকটা বলে দেয়া, এই জিনিসগুলো আপনি বলাতে যে একবার শুনবে জিনিসটা কানে থেকে যাবে। আশা করি মানে এই ভুলগুলো আমরা আর পরীক্ষা হলে গিয়ে কখনো করবো না। আসলে যে নার্ভাস গুলো আমাদের লাগে, মানে প্রতিটা জিনিস এত স্পেসিফিক্যালি আপনি বলেছেন, সত্যিকার অর্থে আপু খুবই উপকারী হয়েছে আমাদের জন্য। মানে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এক্সিসকেও জানাচ্ছি যে আপনাকে গেস্ট হিসেবে আমাদেরকে এত সুন্দর একটা ক্লাস উপহার দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ টু, তোমাকে অনেক ধন্যবাদ, এত ধৈর্য নিয়ে শুনেছো তোমরা। তোমাদের আসলেও কষ্ট হয়ে যাচ্ছে অনলাইন ক্লাস, তারপরেও তোমরা ছিলা সবাই, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপু। আর দর্শক আপনারা সবাই যারা আজকে ক্লাসে ছিলেন অথবা যারা ভবিষ্যতে আমাদের এই ক্লাসে শুনবেন, তারা অবশ্যই বুঝবেন যে কত সুন্দর করে বায়োকেমিস্ট্রির কোন জায়গা থেকে কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসগুলো না পড়লেই না এক্সামের আগে। প্রতিটা জিনিস একটা ক্লাসের মধ্যে আপু আমাদের আয়ত্ত করে দিয়েছেন। আশা করি আজকের ক্লাসটা যারা করছেন তারা লোভ সামলাতে পারবেন না আপুর দ্বিতীয় ক্লাস বা পরের ক্লাস কখন হবে। তাই আপনাদের জানার স্বার্থে বলে রাখছি, আপুর নেক্সট ক্লাসটি হবে আগামীকাল রাত ৯টায়। আপু নেক্সট ক্লাস নেবেন কার্বোহাইড্রেটের উপর, মেটাবলিজম, অ্যাবজর্পশন, কার্বোহাইড্রেট যাবতীয় সব জিনিসের উপর আপু ক্লাসটি নেবেন। তাই আশা করছি আপনারা সবাই আগামী ক্লাসে উপস্থিত থাকবেন, সে আশা ব্যক্ত করে আজকে আমরা এখানে ক্লাসটি শেষ করছি। আর আপু আপনাকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আপু। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য নতুন নতুন এরকম ক্লাস আবার নিয়ে আসবেন আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ইনশাল্লাহ আপু আমার জন্য সবাই দোয়া করবা। অবশ্যই তোমাদের আপু, জন্য অনেক দোয়া, ফিয়ামানিল। অবশ্যই আপু, আল্লাহ আপনাকে হেদায়েত করুক আমাদের এভাবে ক্লাস দেওয়ার জন্য। দর্শক তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আগামী ক্লাসের অগ্রিম স্বাগতম জানিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক্সিটের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।